আগ্রহী যে আমরা পাইথন সম্পর্কে আজকে কিছু জানবো। এবং যারা আগে থেকে জানি তারা অনেক সময় হয় যে অনেক বেসিক, যেমন যে বেসিকগুলো আমরা না জানলেও চলে, বাট ওগুলো না জানলে আমরা বড় বড় প্রবলেম গিয়ে ছোটো ছোটো এই প্রবলেমগুলোর জন্য অনেক সময় প্রবলেম ফেস করে আমরা আমাদের সলিউশন খুঁজে পাই। ঠিক আছে, তো যারা পারি তাদের জন্য আশা করি খুব ভালো একটা সেশন হবে। আর যারা পারি না এবং একেবারেই নিপুণ, তাদের জন্য আশা করি আমরা এটা খুব ভালো মতো একটা ইন্ট্রোডাকশন হিসেবে দিতে পারবো যে পাইথন আসলে আমাদের কীভাবে হেল্প করে। তো আসলে আমাদের জানতে হবে যে বুট ক্যাম্পটা আসলে কী। তো বুট ক্যাম্পটা সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা খুব অল্প সময়ের মধ্যে কীভাবে ফাস্ট এবং স্ট্রঙ্গার এবং বেটার হওয়া যায় সেই একটা মোটিভেশন নিয়ে আমরা যখন কাজ করি এবং একটা টার্গেট ফিক্স করি, তখন আমাদের কাজ করার মানে ইচ্ছাটা খুব প্রবল থাকে। এবং ওই সময় আপনি যে কোনো কাজ করার হচ্ছে একটা মানসিক শক্তি এবং শারীরিকভাবেও আপনি হচ্ছে তৈরি হয়ে থাকেন। তো দেখা যায় বাইরের দেশে বিভিন্ন সময় বুট ক্যাম্প তৈরি করা হয় 90 দিন, 70 দিন, 30 দিন। তারা নিজে নিজেকে একটা চ্যালেঞ্জ দেয় যে আমরা এই সময়ের ভিতরে আমরা এই জিনিসটা জানতে চাই, যে এই জিনিসটা শিখতে চাই। তো এটা বিভিন্ন টপিকের উপরে বুট ক্যাম্পটা হতে পারে। সেক্ষেত্রে আমরা পাইথনের উপরে আমরা 3 দিনে একটা বুট ক্যাম্প দিয়েছি, যদিও আমাদের বাঙালিদের ধৈর্য খুব কম, যার কারণে 3 দিন। আমরা হয়তো বা এটা আরও 7 দিন অথবা 1 মাস দিতে পারবো। তো আমরা পরীক্ষামূলকভাবে 3 দিন দেওয়ার পরে যদি ভালো রেজাল্ট পাই, তাহলে আমরা হয়তো 7 দিন বা 1 মাসের একটা বুট ক্যাম্পে যেতে পারি। তো বুট ক্যাম্পে আসলে কীভাবে আমরা হচ্ছে নিজেদেরকে তৈরি করি, তো ইমার্সিভ লার্নিং করি, যে একটা জিনিসের একেবারে শুরু থেকে মানে ওতপ্রোত জানা, যে এটা কোথা থেকে আসছে, কেন আসছে, কীভাবে আসছে, কীভাবে করবো, এটা আমাদের কীভাবে উপকার করে, আমার লাইফে কীভাবে ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেই ধরনের লার্নিংটা আমরা এখান থেকে বুট ক্যাম্প থেকে নিতে পারি। এরপরে আমরা হ্যান্ড ওয়ার্ক অ্যাপ্রোচের মাধ্যমে এটা একটা এক্সপিরিয়েন্স নিতে পারি যে এটা কীভাবে কাজ করে। তো এই হ্যান্ডস অন অ্যাপ্রোচের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল সেশন আমরা করতে পারি। তো আমাদের পাইথনের প্র্যাকটিক্যাল সেশন থাকে। এরপরে আমরা যে পার্টিসিপেন্ট নেটওয়ার্কিং, আমরা এখানে প্রায় 55 থেকে 60 জন জয়েন করছি। তো এখানে আমাদের একটা ভালো নেটওয়ার্কিং হচ্ছে, কারণ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জয়েন করতেছি। এখানে অনেকেও থাকতে পারেন বাইরে থেকেও জয়েন করতে পারেন দেশে। তো আমাদের যে এখানে একটা নেটওয়ার্কিং তৈরি হচ্ছে, আমরা নিজেদের মধ্যে যে একটা নলেজ শেয়ার করতেছি। সো এটার মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি জানতে পারতেছি, বিভিন্ন ধরনের কোচিং সেশন থাকে, একজনের কোচিং আনসার আরেকজনের বেনিফিট হতে পারে। সো এই ধরনের নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উপকার পেয়ে থাকি। এরপরে আমরা এই যে বুট ক্যাম্পটার মাধ্যমে যে জিনিসটা শিখলাম, সেটা কীভাবে আরও আমাদের লাইফে ভালো কিছু বয়ে আনতে পারে, আমরা ক্যারিয়ারে কীভাবে আরও বুস্ট করতে পারি, সে ধরনের ক্যারিয়ার কোচিং যে কাজটা, সেটা আমরা এখানে করতে পারি। আমাদের যে মেন্টর থাকে বা আমাদের যে প্রতিষ্ঠানে কাজ করে সবাই, তারা হচ্ছে আপনাকে মেন্টর হিসেবে কাজ করতে পারে, যে আমরা এই পথে এখান থেকে ওইখানে গেলে আমাদের এই উপকারটা হবে, এটার সাথে না থাকলে আপনার এই ধরনের প্রবলেম হতে পারে। তো এই যে কাজগুলো আমরা একটা কোচিংয়ের মাধ্যমে, কোচ তার গাইডলাইন দেয় যে আপনি কীভাবে কাজ করবেন। সো কোচ কিন্তু গাইডলাইন দিয়ে শেষ করে না, কোচ হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিও দেয় যে আপনার যে রেসপন্সিবল কাজগুলো, সেগুলো আপনি আসলে করতেছেন কিনা, আপনার ওটা এক্সিকিউশন কেন করতে পারছেন না, কোথায় আপনি আটকে যাচ্ছেন। সো কোচ কিন্তু ওই জায়গাগুলোতে আপনাকে হেল্প করে। ঠিক আছে, সো আমরা বুট ক্যাম্প সম্পর্কে একটা আইডিয়া নিলাম যে আসলে বুট ক্যাম্পটা আসলে কী। তো এরপরে আমাদের হচ্ছে পাইথনে আসলে কেন আমরা আজকে বুট ক্যাম্পটা করছি, এটা আসলে আমাদের ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট ফেলবে কি না, আসলে কতটুকু ইম্পর্টেন্ট। এখানে আমরা বিভিন্ন জন বিভিন্ন ক্যারিয়ার থেকে আসছি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাটা অ্যানালিস্ট, কেউ হচ্ছে ডিজিটাল মার্কেটার, কেউ সিএসসি ইঞ্জিনিয়ার, কেউ ট্রিপল ইঞ্জিনিয়ার। সো বিভিন্ন, যেমন টেক্সটাইলেরও অনেকে থাকতে পারে। সো ইংলিশ ডিপার্টমেন্ট, ল। সো সবাই কীভাবে আমাদের এই পাইথনটাকে নিজেদের ক্যারিয়ারের সাথে অ্যাড করে আরও ভালোভাবে এটা ক্যারিয়ার থেকে আউটপুটটা ভালো পাওয়া যায়, সেটা আমরা এখানে চেষ্টা করি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে মাল্টিপারপাস ল্যাঙ্গুয়েজ উইথ এ সিম্পল অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি সিনট্যাক্স। সিনট্যাক্স বলতে সেন্টেন্স বোঝায়, যে আমরা যে কোডিংটা লিখি, সেই কোডিংটা আসলে কতটা ইজি শেখাটা এবং কতটা সিম্পল হয়, সেটার উপর ডিপেন্ড করে যে আমি ওই প্রোগ্রামিংটা শিখতে পারবো কিনা।
আর আমাদের এই পাইথনটা বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। সো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও প্রোগ্রামিংটা ইউজ করি, ম্যাথামেটিক্যাল যারা মানে ম্যাথমেটিক্স তারাও কিন্তু আমাদের পাইথন ইউজ করে, ডাটা অ্যানালিটিক্স যারা, যে আসলে আজকালকার যুগে আমরা ডেটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা জিনিস, যেটার মাধ্যমে আমরা একজনকে ম্যানিপুলেট করতে পারি, একটা কাস্টমারকে ম্যানিপুলেট করতে পারি। কারণ আমরা জানি আমাদের ডেটাতে আছে যে এত পার্সেন্ট মানুষ এই ধরনের কাজ ডিসিশন নেয়, তার এজের উপর ডিপেন্ড করবে যে আমরা এটা কী ধরনের, যেটা আমরা আগেকার সময়ে অভিজ্ঞদের কথা শুনতাম যে অভিজ্ঞরা কী বলে। সো ওইটা এখন আমরা এআইয়ের কাছে ছেড়ে দিয়েছি ডেটার মাধ্যমে, তার মেশিন লার্নিং করে সেই ডাটাটাকে আমাদেরকে ম্যানিপুলেশনের জন্য পাঠায় দেয় যে আমরা এইভাবে একটা কাস্টমারকে কি করতে পারি। সো সায়েন্টিস্টরা এই পাইথনটাকে ইউজ করতেছে তাদের বিভিন্ন ইনোভেশনে। অ্যাকাউন্টেন্টরাও এই পাইথন দিয়ে বেনিফিটেড হচ্ছে, যে তাদের নেক্সট 5 ইয়ারে কী হতে যাচ্ছে, বিগত নেক্সট 5 ইয়ারের যে ডেটা সেটার উপর ডিপেন্ড করে তার নেক্সট 5 ইয়ারের প্ল্যানগুলো করতে পারতেছে। ঠিক আছে, এরপরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা আছে তারাও কিন্তু পাইথন ইউজ করতেছে, তারা নেটওয়ার্কিং করতেছে, বিভিন্ন ধরনের ট্রাফিক, যেমন আমাদের ডিডোস অ্যাটাক করতেছে, তারপরে বিভিন্ন ধরনের সচরাচর বিভিন্ন কমন কিছু অ্যাটাক আছে যে অ্যাটাকগুলো আমাদের হয়ে থাকে। তো ওই কমন অ্যাটাকগুলো কীভাবে হয় সেটা আমরা অ্যানালাইজ করতে পারি, সেই অ্যাটাকগুলো আটকাতে পারি, এবং আমাদের বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি রিলেটেড বিভিন্ন কাজে আমরা অটোমেশন ইউজ করতে পারি। সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের হ্যাকিংও আমরা করতে পারি, যেমন ইথিক্যাল হ্যাকিং, যে আমার একটা ওয়েবসাইটে কোনো ফাঁকফোকর আছে কিনা, কোনো ধরনের ভার্নাবিলিটিস আছে কিনা। এরপরে আমাদের এখনকার কিডরা তারা নিজেদের জন্য কিন্তু ছোটো ছোটো গেম বানাচ্ছে, ছোটো ছোটো অ্যাপ্লিকেশন বানাচ্ছে। সো কিডসরাও কিন্তু এটা থেকে খুব ভালো ইনভলভ হচ্ছে, এবং তারা এখান থেকেও বেনিফিটেড হচ্ছে, তাদের ব্রেনটাকে ইউজ করতে পারছে। তো আমরা যেহেতু বললাম যে বিগিনার ফ্রেন্ডলি সিনট্যাক্স, সিনট্যাক্স বলতে আসলে আপনি প্রোগ্রামিংটা লিখতেছেন, তার এক একটা লাইনকে আমরা একটা সিনট্যাক্স বলছি। যেমন এখানে দেখেন সি শার্প নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, যেটা সেম জিনিস, তাদের এতটুকু লিখতে হয়, জাভা স্ক্রিপ্টে এতটুকু, আর আমাদের পাইথনে জাস্ট এতটুকু, এবং সিম্পল এবং খুবই ইজি ওয়েতে, এবং এটা খুবই মার্জিন একটা ল্যাঙ্গুয়েজ, যে আপনি ইংলিশ জানলে এই ল্যাঙ্গুয়েজটাকে কোপ আপ করার মতো আপনার মধ্যে ক্যাপাবিলিটি চলে আসবে। সো আমাদের যে এই সিনট্যাক্সের কারণে আমাদের শেখাটাও কিন্তু অনেক ইজি। তো আমরা বুঝতে পারলাম যে আসলে পাইথন ল্যাঙ্গুয়েজটা কত জায়গায় ইউজ হয় এবং কত সেক্টরে, এবং আমাদের যে বিগিনার ফ্রেন্ডলি যারা আছে, মানে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতে চাই, বা আমাদের লাইফে বিভিন্ন কাজকে আমরা অটোমেশন করতে চাই, যেমন ধরি আমরা ইমেলটাকে অটোমেটেড করতে চাই, যে সাধারণত এমন কিছু ইমেল আসে যেগুলো রিপ্লাই দেওয়া লাগে, অনেক সময় বোরিং হয়ে যায়, অনেক সময় ভুলে যায়। সো আমাদের পাইথন দিয়েও কিন্তু আমরা ওই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, যে অটোমেটেড একটা ইমেলে রেসপন্স করে দিচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের অনেক সময় ছোটো ছোটো অ্যাপ্লিকেশন আমরা ভিডিও প্লেয়ার বানাতে পারি। তো ওই সময়ে আমরা কিন্তু এত কঠিন কঠিন ল্যাঙ্গুয়েজ না শিখে পাইথন দিয়েও কিন্তু আমরা সহজ সিনট্যাক্সের ইজি ওয়েতে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। সাথে আমরা আরও একটা রিজনে আমরা এটাকে খুব ভালোভাবে পাইথনটাকে শেখার ইচ্ছা থাকে, সেটা হচ্ছে যে সলভ কমপ্লেক্স প্রবলেম ইন লেস টাইম অ্যান্ড ফিউয়ার লাইনস অফ কোড। তো একটু আগে আমরা দেখলাম যে সিনট্যাক্সটা অনেক ইজি হয়, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজে দেখা যায় 5 লাইনে যে কোড, যেমন জাভাতে আমার 5 লাইনে একটা কোড আউটপুট যা আসে, আমার পাইথনে 1 লাইনে সেই কোডের আউটপুট আসে। তার মানে কি, আমার সময়ও কম লাগতেছে এবং অনেক কম লাইনে আমার কোডটা হয়ে যাচ্ছে। সো এখানে দেখা যায় যে বাঞ্চ অফ লাইন কোডের উপর ডিপেন্ড করে যে আমার এই একটা সফটওয়্যার বানাতে কত সময় লাগবে এবং এটার কস্ট কত হবে। সো আরেক দিক দিয়ে বলা যায় যে আমাদের কস্টও ইফেক্টিভ হয়ে যায় পাইথন শিখলে, পাইথন দেবো। তো পাইথনে কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে ইউজ করতে পারি, যেমন ডাটা অ্যানালাইসিসে, মেশিন লার্নিং, অটোমেশন, এগুলো আমরা অলরেডি আলোচনা করছি, মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, টেস্টিং, হ্যাকিং, এই টাইপের জিনিস। তো এখানে আসলে আরও রিজন আছে, যে আমরা ক্রস প্ল্যাটফর্ম বলতে আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম দেখি, যেমন দেখা যায় যে আইওএসে অনেক সফটওয়্যার আমরা উইন্ডোজে ইউজ করতে পারি, আবার উইন্ডোজে অনেক সফটওয়্যার আইওএসে। সো ওই ধরনের ক্রস প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশনগুলো আমরা পাইথন দিয়ে করতে পারি।
হাই লেভেলের কাজগুলো করতে হবে। যেমন আমি মুখে একজনকে একটা এআইকে বলতেছি যে তুমি এই কাজটা করে দাও। যেমন আমরা জার্ভিসকে লিখছি আয়রন ম্যানে, যে তাকে কোনো একটা কথা বললে সে ওই অনুযায়ী কাজগুলো করতে পারে। সো এটা কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করা পসিবল, হয়তো বা ওই লেভেলে না, বাট সিম্পল হলেও এটা পসিবল। যে আমি একটা গুগল ক্রোম ওপেন করতে চাই, আমি একটা প্লেয়ার ওপেন করতে চাই, আমি অমুক সংটা শুনতে চাই, আমি যদি এটা আমার কম্পিউটারকে বলি, সে লিসেন করে ওই অনুযায়ী সে কাজটা করতে পারে। সো এই ক্ষেত্রে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। তারপরে আমাদের এখানে হিউজ কমিউনিটি আছে। হিউজ কমিউনিটি থাকার কারণটা কি, যেমন ধরেন বাংলাদেশে আমরা মুসলিমরা হিউজ, সো দেখা যায় যে আমাদের ঈদের সময়ও হচ্ছে আমেজটা খুব বেশি হয় অন্যান্য ধর্মের থেকে। বাট এমন না যে অন্যান্য মানে ধর্মের যারা আছে তারা করে না, বাট আমাদের কিন্তু কমিউনিটি বেশিতে দেখা যায় যে আমাদের চাল চলন চলাবার্তা দেখা যায় যে মুসলমানরা যা করতে চায় অধিকাংশ সময় আমরা সেটাই ডিসাইড করি। তো দেখা যায় যে হিউজ কমিউনিটির মধ্যে থাকলে তো আমরা কিছু অ্যাডভান্টেজ পেয়ে থাকি। তো দেখা যায় যে পাইথন দিয়ে সবসময় কোনো না কোনো লাইব্রেরি আপডেট হতে থাকে, কোনো না কোনো প্রবলেম সলভ হতে থাকে, যার কারণে আমরা সহজেই যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে থাকি। আবার আমরা চাইলে ওখানে ইনভলভ হয়ে আমাদের কন্ট্রিবিউশনগুলো আমরা সেখানে শেয়ার করি। তো লার্জ ইকোসিস্টেম থাকে যে আমরা একটা স্কেলেবল প্রজেক্টে আমরা কীভাবে ছোটো প্রজেক্টে বড় প্রজেক্টে কনভার্ট করবো, বড় প্রজেক্টকে আরও বড় কীভাবে প্রজেক্টে কনভার্ট করবো, সেই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে কমিউনিকেশন আছে। যে আমি যখন এটাকে সার্ভ করবো সার্ভারে, তখন হচ্ছে বিভিন্ন সার্ভারের সাথে কীভাবে কানেকশন করতে হয়, সেই ধরনের কাজগুলো আমরা এখানে ইকোসিস্টেমের মাধ্যমে করে থাকি। সো আমরা এইসব কারণে আমাদের পাইথনটা এখন খুবই পপুলার হচ্ছে। যারা নন টেকনিক্যাল নন ব্যাকগ্রাউন্ডের তারাও অনেক সময় পাইথনের কথা শুনে থাকেন, শুধুমাত্র এত ধরনের সুবিধার কারণে। তো আমরা এখন ব্যাক করবো হোয়াট উই উইল ডু ইন দিস বুট ক্যাম্প। তার মানে আমাদের এই বুট ক্যাম্পে আসলে কী শিখব, পাইথন সম্পর্কে আমরা জানলাম, বুট ক্যাম্প সম্পর্কে আমরা জানলাম, বাট আমরা এই বুট ক্যাম্পে আসলে করবো না সেই সম্পর্কে যদি আমরা আসি, তাহলে দেখব যে আমরা একটা অপারেটিং সিস্টেম সম্পর্কে জানবো। কারণ আপনি যে প্রোগ্রামটা তৈরি করবেন সেই প্রোগ্রামটা কোথায় চালাবেন, কীভাবে চালাবেন, সেজন্য আপনার অপারেটিং সিস্টেমের উপরে কিছুটা হলেও ধারণা থাকা উচিত। এরপরে আমরা ইনস্টল এবং সেট আপ করবো পাইথন এবং আইডি। তো পাইথনটা আমি ইনস্টল করলাম, বাট পাইথনটা কেন ইনস্টল করবো, পাইথনটা ইনস্টল করার পরে আমি পাইথনের কোড লিখবো কোথায়, এই ধরনের যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা হচ্ছে 2 নম্বর সেশনে 2 নম্বর পয়েন্টে রাখছি। এরপরে আমরা প্রথম আমাদের কোডটাকে এক্সিকিউট করবো, রান করবো। যে পারে সেও রান করতে পারবে, আর যে আজকে প্রথম পাইথনের নাম শুনলো এবং প্রথম পাইথনের কোডিং করতে আসলো, সেও কিন্তু পাইথনের কোডটা রান করতে পারবে। ঠিক আছে, এরপরে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে জানবো, কারণ ভ্যারিয়েবল ছাড়া কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই সম্পূর্ণ না। কারণ ভ্যারিয়েবলের ভিতরে আমাদের ডেটা, আর ডেটাকে নিয়ে আমাদের কাজ। সো ডেটা প্রসেস যদি না করতে পারি, তাহলে আসলে কি ওই প্রোগ্রামিং দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো। এরপরে আমরা কন্ট্রোল ফ্লো নিয়ে কাজ করবো, যে কীভাবে কন্ডিশন দিতে হয়, কীভাবে লুপ করতে হয়, কীভাবে একটা জিনিসকে বারবার কাজ করতে হয়। এরপরে আমরা অ্যারে নিয়ে কাজ করবো। তো আমাদের পাইথনে অ্যারে আবার 4টা ভাগ আছে, যে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি। সো এগুলো নিয়েও আমরা আলোচনা করবো। এরপরে আমরা ফাংশন এবং রিকারশন নিয়েও কাজ করব। তো আমরা এখানে যে কয়টা পয়েন্ট দেখলাম, এখানে প্রায় 6টা পয়েন্ট দেখতে পাচ্ছি, 7টা, সরি আমার এখানে মিস্টেক হয়েছে। তো এখানে 7টা পয়েন্ট আছে। তো আপনি চাইলে পাইথন শেখার পরে অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি সুইচ করতে পারেন, কারণ প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্ট্রাকচার সেম, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে কন্ডিশন লুপ আছে, প্রত্যেকটা প্রোগ্রামিংয়ে অ্যারে আছে, এবং ফাংশন এবং রিকারশনও আছে। সো এইটা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের ফাউন্ডেশন। সো এটা যদি কেউ পারে, তার দ্বারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করা কোনো ব্যাপার না, এবং আপনি ফিউচারে এইটার উপর বেস করে আরও ভালো কিছু করতে পারবেন। সো আমরা এখন হচ্ছে পিছনে ব্যাক করি, যে আমরা কীভাবে কাজ করতে পারি। তো আমাদের আরও কোশ্চেন আসতে পারে যে ইজ ইট পসিবল টু লার্ন পাইথন ইন 3 days, মানে আমাদের কি আসলেই পসিবল যে পাইথনটাকে 3 দিনের করা। আসলে এটা অ্যান্সার দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে কিছুই জানে না, আজকের বুট ক্যাম্পের শুরুতে যে পাইথন সম্পর্কে কিছুই জানে না, তার 3 দিন পরে ডেফিনেটলি একটা লার্নিং হবে। যে কিছু জানে তার আরও ক্লিয়ার হবে, যে আরও ভালো জানে কিন্তু কমপ্লেক্স প্রবলেমে সলভ করতে গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমে জর্জরিত হয়,
সে ডেফিনেটলি ওই প্রবলেমগুলো সলভ করার জন্য যে বেসিকটা, মানে মোর দ্যান বেসিক, বেসিক তো একটা আছে, মোর দ্যান বেসিক আমরা যেগুলোকে ইগনোর করে চলে যাই, সেটার কারণে অনেক সময় আমরা ওই প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে পারি। সো তাদের জন্য উপকার। এরপরে সো আমি আমার রিপ্লাই হয়তো বা দিতে পারছি যে 3 দিনে আসলে পসিবল কিনা। তো 3 দিন পরে আপনারা আমাকে রিপ্লাই দিবেন যে আসলে 3 দিন আপনারা কী শিখলেন। এবং আমাদের প্রতিদিনই একটা করে ফিডব্যাক সেশন এবং কোয়েশ্চেন সেশন থাকবে। তো ওইখানেও আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন, কোনো সাজেশন থাকলে সাজেশন দিতে পারেন। এরপরে হাউ ডু আই নো দ্যাট আই ক্যান ডু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পাইথন, তার মানে আমি কীভাবে বুঝবো যে আসলে আমি পাইথনটা পারতেছি এবং বুঝতে পারতেছি যে এটা করতে পারবো। ঠিক আছে, তো এটা করার জন্য আমরা কী করবো, ছোটো ছোটো একটা গেম বানাবো পাইথনে এই 3 দিনের মধ্যে। এবং আপনাকে একটা প্রোগ্রাম দিয়ে রিয়েল লাইফ কোনো একটা সিচুয়েশন করে ওই সিচুয়েশনটাকে আপনি আপনার সফটওয়্যারে কীভাবে নিয়ে আসবেন, সেই যে থিঙ্কিং করার অ্যাবিলিটিটা সেটা আপনার মধ্যে তৈরি হবে আশা করি। এরপরে আপনাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকতে পারে ডু আই নিড বুট ক্যাম্প সার্টিফিকেট। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার আমরা তৃতীয় দিন দেবো, কারণ এটা এখন দিলে আসলে জিনিসটা আপনাদেরও বোধগম্য হবে না, আমিও আপনাদেরকে ঠিকভাবে বুঝতে পারবো না যে আসলে এটা প্রয়োজন কি। বাট যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড এবং নন টেক ব্যাকগ্রাউন্ড আছে তাদের জন্য ডেফিনেটলি একটা সুবিধা যে আপনি একটা বুট ক্যাম্প করেছেন। সো আপনার সিভিতে আপনি এটাকে জায়গা দিতে পারবেন। সো আপনার সিভিটা একটু আরেকটু রিচ হবে। আপনার যে এমপ্লয়ার সে দেখবে যে আপনি আপনার লেজার টাইম বা আপনার যে অবসর টাইম সেই টাইমটা আপনি কাজে লাগান নতুন কিছু শেখার জন্য। সো তারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আপনার উপর একটা ভরসা আসবে যে না, এই ক্যান্ডিডেটকে আমরা নতুন কিছু শেখাতে পারবো। ঠিক আছে, সেটা আপনি টেক ব্যাকগ্রাউন্ড হন বা নন টেক হলে তো আরও অ্যাপ্রিসিয়েবল যে সে নন ব্যাকগ্রাউন্ড হয়েও পাইথনের জন্য সে একটা বুট ক্যাম্প করেছে, তার একটা আগ্রহ আছে, সে ওই আগ্রহ থেকে ওই জায়গাতে গেছে। তো দেখা যায় আপনি সার্টিফিকেট ছাড়া তো আর আপনার সিভিতে বুট ক্যাম্প লিখতে পারবেন, তাই না? তো দেখা যায় ওই ক্ষেত্রে আপনাদের আরও ভালো হবে। আর বাইরে যারা যেতে চায় ডেফিনেটলি তাদের জন্য অনেক উপকার, কারণ বাইরের ইউনিভার্সিটিরা সবসময় খেয়াল করে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা কী করে, কারণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেখে বোঝা যায় যে ওই স্টুডেন্টরা আসলে তার লেজি টাইমে কী করে এবং তার দ্বারা কী করা পসিবল। ঠিক আছে, তো আমরা নেক্সটে যাই, আমাদের বুট ক্যাম্প শুরু করবো। তো শুরু করার আগে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আসাদুজ্জামান। আমাদের ডিগ্রিতে আমি এখানে লিড ট্রেনার হিসেবে আছি এবং আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের দীপ্তির পক্ষ থেকে বুট ক্যাম্পে। আর বুট ক্যাম্পে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য দীপ্তিকে অসংখ্য ধন্যবাদ। টপ ম্যানেজমেন্ট টু আমাদের কলিগ পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ। আর আমার এখানে পরিচয় আছে, আমি এর আগে বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং আমার এখানে 2টা সরকারি সার্টিফিকেট হয়েছে, যেটা আপনার ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দ্বারা সার্টিফাইড। তারা এটা বিভিন্ন জায়গাতে, মানে দেশের বাইরেও বিভিন্ন জায়গায় এই সার্টিফিকেট শো করলে তারা এটাকে গ্র্যান্ট করে। এটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে এই ট্রেনিংগুলো এবং স্কিলগুলো করে সার্টিফিকেশন দেওয়া হয়। তো আপনাদের যদি কারো এই বিষয়ে কুয়েরি থাকে আমরা সেশন শেষে এগুলো নিয়ে কথা বলবো। তো আমাদের বুট ক্যাম্পটা স্টার্ট করি। তো আমাদের প্রথমে হচ্ছে অপারেটিং সিস্টেম সম্পর্কে আমরা জানবো। তো আমরা অপারেটিং সিস্টেম বলতে আসলে কী বুঝি সেটা আগে বোঝা উচিত। আসলে সিস্টেম বলতে কী বোঝায়, যে আপনি যে কোনো কাজ করবেন একটা অটোমেটেড বা একটা ভার্সনের ভিতরে, যেখানে আপনি যে কোনো ধরনের কাজ করলে সেটার একটা আউটপুট আসবে এবং ওই আউটপুটটা একটা নির্দিষ্ট কাজের জন্য হবে। যেমন আপনার উইন্ডোজে আপনি কী করেন, বিভিন্ন ধরনের আইকন থাকে, আইকনে ক্লিক করলে আপনি এক্সপেক্টেড একটা রেজাল্ট পাবেন যে আপনি মাইপিসের ভিতরে ঢুকতে চাইলে আপনি মাইপিসের ভিতরে ঢুকতে পারেন। আমি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমি একটা উইন্ডোজের ভিতরে আছি, এটা আমার মাইপিসি, আমি ক্লিক করার পরে সাথে সাথে আমাকে একটা মাইপিসি একটা উইন্ডোজ দেখাবে। এই যে এক্সপেকটেশন অনুযায়ী আমাকে একটা কাজ দেখাবে, এইটাই হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। যেই সিস্টেমে একটা ইনপুট দেবে এবং ওই অনুযায়ী আপনাকে একটা আউটপুট দেবে, যেটা আপনার লিনাক্সে আপনাকে বিভিন্ন ধরনের কোড জেনারেট করে আপনাকে বলা লাগতো যে আমি অন্য জায়গায় যেতে চাই। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে সিএমডি কমান্ড প্রম্পটের মাধ্যমেও আমরা লিনাক্সের কাজগুলো করতে পারি। তো আমরা যদি চাই যে আমাদের বিভিন্ন, আচ্ছা এটা আমরা আরও পরে করতে পারি যে কীভাবে এটা কাজ করে। তো
অপারেটিং সিস্টেম বলতে আমরা বোঝাই iOS, লিনাক্স, তারপরে আমাদের উইন্ডোজ, এরকম বিভিন্ন ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে, অ্যান্ড্রয়েড, তো এগুলোকে আমরা অপারেটিং সিস্টেম বলি। কারণ ওগুলোর উপরে আবার আপনি কী করতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। যেমন আপনি একটা ভিডিও চালাবেন, সো ভিডিওর জন্য ভিডিও প্লেয়ার লাগবে, তার মানে ওই ভিডিও প্লেয়ারটা ওই অ্যান্ড্রয়েডের ভিতরে চলতেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভিতরে। তার মানে কি, একটা সফটওয়্যারের ভিতরে আরেকটা সফটওয়্যার চালাচ্ছে। তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে আপনার কোডটা কোথায় রান করবে। তাহলে এই রানটা করার জন্য আপনাকে আপনার অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। যেমন আমি এখন আমার উইন্ডোজে কাজ করি, সো আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিয়ে আমি কাজ করতেছি। সো এইখানে আমি যখন পাইথনটা কাজ করি তখন এখানকার এনভায়রনমেন্টটা একরকম হবে। আমি যদি অ্যান্ড্রয়েডে করতে চাই তাহলে অ্যান্ড্রয়েডে একরকম হবে। তো অনেকে কোশ্চেন থাকতে পারে যে আমার তো ল্যাপটপ নাই, তো আমি কি প্রোগ্রাম রান করতে পারবো? তা আমরা ওইটাই দেখাবো যে আমরা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে কীভাবে আমাদের কোডগুলোকে রান করতে পারি। ঠিক আছে? তো অপারেটিং সিস্টেম সম্পর্কে মনে হয় আপনারা কিছুটা আইডিয়া পেয়েছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব। আর যদি ভুলে যান তাহলে আপনারা আমাদের যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো আমরা পাইথনটাকে নিয়ে কাজ করব। তো পাইথনকে কাজ করতে হলে পাইথনটাকে কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো পাইথন কেন ইনস্টল করবে সেটা আগে আমাদের কোশ্চেন। ঠিক আছে? তো পাইথন ইনস্টল করার একটাই রিজন, সেটা হচ্ছে পাইথন ছাড়া আমি আমার অপারেটিং সিস্টেমকে বোঝাতে পারবো না আমি কী চাই। কারণ আমি এখন মেশিনের সাথে কথা বলবো, আমার যে অপারেটিং সিস্টেম সেটা একটা মেশিন। তো সেই মেশিনের সাথে আমি কী করতে চাই, কমিউনিকেশন বানাতে চাই। আমি যা বলবো সে ওই কাজটা করবে। তার মানে কি, আমি কমান্ড দিব, সে কী করবে, এক্সিকিউশন করবে। তো এই যে কমান্ড দিব সে এক্সিকিউশন করবে, তাহলে আমাদের মাধ্যম থাকা লাগবে। যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি বাংলা ভাষায়, তাহলে আপনাদের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে বাংলায়। কিন্তু আমি তো বাংলায় যদি অপারেটিং সিস্টেমকে বলি, আমার উইন্ডোজকে বলি যে আমাকে এটা করে দাও, সে কি বুঝবে? তাহলে তাকে বোঝানোর জন্য আমার কী করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজের দরকার। সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা কীভাবে ইউজ করতেছি, যেমন আমরা এখানে পাইথনটাকে ইউজ করবো যে আমি আমার অপারেটিং সিস্টেমের সাথে কাজ করবো পাইথনে। তাহলে পাইথনে আমি কোড লিখলাম, বাট আমার অপারেটিং সিস্টেম ওই পাইথনটাকে বুঝতে পারতেছে। তার মানে কি, পাইথন পাইথন যখন কাজটা করবে তখন অবশ্যই সে কী করবে, অপারেটিং সিস্টেমকে জানাতে হবে যে আমাকে যে বলতেছে যে এই কাজটা করো, তাহলে এই কাজটা কীভাবে করবে অপারেটিং সিস্টেম পাইথনের কাছে জানবে। তাহলে পাইথনের নিজস্ব কিছু কম্পাইলার আছে। তো এই কম্পাইলারটাকে বলা হয়, এই কম্পাইলার আবার জিনিসটা কি সেটা সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। যে পাইথনটাকে ইনস্টল করব, পাইথনের কম্পাইলার। তো কম্পাইলার কী করবে, কম্পাইলার হচ্ছে দোভাষী একটা জিনিস। যেমন আপনার একজন বাংলাদেশি, একজন আমেরিকান, দুজনের মধ্যে কথা বলতে হচ্ছে, একজন বাংলা বোঝে না, যে আমেরিকান, আর যে বাংলাদেশি সে ইংলিশ বোঝে না। তাহলে দুজনের মধ্যে যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হবে কীভাবে? তাহলে তো আর হাত দিয়ে ছড়াই ছিটাই কথা বললে তো আর সে বুঝবে না। তাহলে আমাদেরকে কী লাগবে, মাঝখানে এমন একজনকে লাগবে যে দুইটা ভাষায় বোঝে। তাহলে যে ইংলিশও বোঝে বাংলা বোঝে এমন একজনকে যদি আমি মধ্যখানে রাখি, তাহলে আমাদের কী করা পসিবল হবে, কমিউনিকেশন করা পসিবল হবে। আমি যদি বলি যে আপনি আমেরিকাতে আমি আসতে চাই, তাহলে সেই লোকটা বুঝবে যে ঠিক আছে আপনি আসেন। তাহলে ওই যে ঠিক আছে আপনি আসেন কথাটা যে বললো সেটাও কিন্তু আমাকে বুঝাই দিবে এই থার্ড পার্টি। তাহলে ওই যে থার্ড পার্টি অপশনটা, সেই অপশনটা হচ্ছে পাইথন। তাহলে পাইথন যে কম্পাইল করবে, আমি যে কোডটা দিব সেই কোডটাকে সে কী করবে, মেশিনের ভাষায় কনভার্ট করবে। এখন আপনারা বলতে পারেন মেশিনের ভাষাটা কি? মেশিনের ভাষা হচ্ছে 0 আর 1। মেশিন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। তো আমরা সবসময় তো আর 0 1 কথা বলতে পারবো না, যার কারণে আমরা কী করবো, পাইথনটাকে ইউজ করবো। পাইথনকে বলে দেবো যে তোমার ল্যাঙ্গুয়েজে আমি এটা চাই। পাইথন তখন সেই জিনিসটাকে পাঠাবে আমাদের উইন্ডোজের কাছে। উইন্ডোজ তখন ওই 0 আর 1কে কম্পাইল করে কী করবে, তার কাজ, যে কাজটা আমি বলেছি যে এই কাজটা করো, সেই কাজটা করে কমপ্লিট করে পাইথনকে পাঠাবে। পাইথন আমাদের ভাষায় কী করবে, সেটাকে কনভার্ট করে দিবে। তাহলে মাঝখানে একজন থার্ড পার্টি, পাইথন। পাইথন কী করতেছে, অপারেটিং সিস্টেমকে বলতেছে আমার যে মানুষ, সেই মানুষটা আমাকে একটা কথা বলছে এই কাজটা করে দিতে হবে তোমাকে। অপারেটিং সিস্টেম ওই কাজ করে পাইথনকে দিচ্ছে, পাইথন আমাকে আমাদের ভাষায় সেই আউটপুটটা করে দিচ্ছে। তাহলে যদি আমি কম্পাইল না করতাম তাহলে কি করতে পারতাম না, আমি মেশিনকে বোঝাতে পারতাম। ঠিক আছে?
তাহলে মেশিনকে বোঝানোর জন্য আমার পাইথনের কম্পাইলারটা প্রয়োজন। তো পাইথনের কম্পাইলারটা যদি আমি এখন ডাউনলোড করতে চাই, যদিও আমারটাতে ইনস্টল আছে, আপনাদের জন্য আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে পাইথন ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এখানে পাইথনের একটা ভার্সন সহ ডাউনলোড করার অপশন আছে। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন বলে দিচ্ছে, ঠিক আছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন সে এটাকে ডাউনলোড করে দেবে, ঠিক আছে। তো আমাদের অলরেডি এখানে ডাউনলোড করা আছে, যার কারণে এটা প্রবলেম করতেছে। তো আপনারা এখানে ডাউনলোড করতে পারেন। আবার ডাউনলোড হচ্ছে, আমরা চাইলে cmd এখানে লিখেও আমরা পাইথনটাকে লিখতে পারি, ঠিক আছে। পাইথন লিখে যদি আমি এন্টার করি তাহলে দেখবেন আমার পাইথনের ভার্সনটা দিয়ে দিচ্ছে। যদি আমার পাইথনের ভার্সন না আসে তার মানে কি আমার ওখানে পাইথন ইনস্টল করা নাই। তো যখন আপনি এটা লিখবেন, লেখার পরে এন্টার দিবেন, যদি থাকে তাহলে আপনাকে এটা দিবে, আর যদি না থাকে তখন আপনাকে একটা গুগলের হচ্ছে স্টোরে নিয়ে যাবে, যেখানে পাইথনটাকে আপনি গেটে ক্লিক করলে আপনার ওটা অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তখন আপনি আবার পাইথন লিখলে আপনাকে একটা এনভায়রনমেন্ট দেবে। তা আমরা কি পাইথন ইনস্টল করে দেখাবো নাকি হচ্ছে এভাবে স্টার্ট করবো? আমরা যে জানি, হ্যাঁ বলেন, কেউ আছে আর পাইথন ইনস্টল করতে খুব প্রবলেম হবে, আমাকে দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের পাইথনটাকে আমরা তিনভাবে কাজ করতে পারি। আমরা চাইলে সিএমডিতে গিয়ে, মানে কমান্ড প্রম্পট, এটা আমাদের প্রত্যেকের উইন্ডোজে থাকে। আমরা ওখানে গিয়ে যদি পাইথন লিখি তাহলে সে কী করবে, আমাকে পাইথনে কোড লেখার একটা এনভায়রনমেন্ট তৈরি করবে। দেখেন আমার এখানে পাইথনে একটা এনভায়রনমেন্ট লাফাচ্ছে, তার মানে আমি এখানে পাইথনে কোডটা লিখতে পারবো। তো পাইথনের কোড এখানে লিখলে পাইথনের মতো করে এক্সিকিউশন দিবে। যদি আমি দেখি যে প্রিন্ট, যেটা সব প্রত্যেকটা প্রোগ্রামার, মানে যত বড় বড় প্রোগ্রামার হোক না কেন, তারা প্রথমে এই প্রোগ্রামটাই যেহেতু রান করে, আমরা সেটাই রান করি। বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডকে জানাই দিল আজকে আমি প্রোগ্রামিং স্টার্ট করতেছি। সো আমি যদি এন্টার দিই তাহলে দেখবেন সে আমাকে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে হ্যালো ওয়ার্ল্ড তো লিখছি, হ্যালো ওয়ার্ল্ডই তো আসবে। বাট ব্যাপারটা হচ্ছে এত সহজ না। আমরা সিস্টেমকে বলছি যে আমি হ্যালো ওয়ার্ল্ডকে দেখাতে চাই, সবার সামনে আমি হ্যালো ওয়ার্ল্ডটা কী করতে চাই, দেখাতে চাই। তো এটার জন্য আমাকে প্রিন্ট নামে একটা মেথড আছে, বিল্ডিং মেথড বা ফাংশন বলা যায়। সেইটার ভিতরে যখন আমরা কোনো কিছু দিব, হুবহু ওটাই সে আমাকে কী করবে, আউটপুট হিসেবে দিবে। তাহলে আমি ইনপুটে বললাম যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তো সে আমাকে আউটপুট হিসেবে দিল হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। আমরা যদি বলতাম যে প্রিন্ট আমাদের নাম, যেমন এমপি আসাদুজ্জামান, তাহলে সে আমাকে আসাদুজ্জামানই প্রিন্ট দিবে। সো আপনারা চাইলে আপনাদের নাম বা যে কোনো কিছু ডাবল কোটেশনের ভিতরে যা দিবেন সেটাই প্রিন্ট হবে। সো আমাদের এটার গঠনটা এরকম যে প্রিন্ট কথাটা লেখার পরে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করব। যেহেতু আমার ওপেন ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, তো এই ফার্স্ট ব্র্যাকেটকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বলে থাকি প্যারেন্থিসিস। প্যারেন্থিসিস হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষায় ফার্স্ট ব্র্যাকেট। আর এটা হচ্ছে ডাবল কোটেশন। তো ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটা কোটেশন ইউজ করে আমরা কি করব, ভিতরে একটা কোড লিখব। তো আমার এই প্রিন্ট অলরেডি লেখা আছে, আমার পাইথন কম্পাইলারে লেখা আছে, যদি প্রিন্টের ভিতরে কেউ ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু দেয় তাহলে আমরা ওটাই হুবহু প্রিন্ট করে দেব, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো এখন আপনারা বলতে পারেন আমরা তো যোগ বিয়োগ করতে পারি। হ্যাঁ অবশ্যই। তো আমরা বললাম 5, এরপরে বললাম 10। তা আমরা চাই যে আমাদেরকে প্রিন্ট করে দেখা 5, মানে 5 আর 10 গুণ করলে আসলে কত হয়, কত হয় আমরা তো জানি, তাই না, 50 হয়। যার কারণে আমাদের এটা খুবই ইজি একটা ক্যালকুলেশন। বাট যখন আমরা বড় কোনো ক্যালকুলেশন বা বড় একটা প্রোগ্রামের ভিতরে থাকবো তখন কিন্তু এই ধরনের কাজগুলো অনেক কমপ্লেক্স হয়ে যায়। কোথায় কোনটা করবো, কোথায় কোনটা করবো না, এই বিষয়গুলো আমাদের কনফিউশনে চলে আসে। তো আজকে আমরা ভ্যারিয়েবল এবং প্রথম প্রিন্ট কাজটা করব।
এটা জাস্ট একটা এনভায়রনমেন্ট। আপনাদের যদি কারো আইডি ইনস্টল করতে সমস্যা হয় তাহলে আপনারা ডিরেক্ট আপনারা কোথায় প্রোগ্রামটা করতে পারবেন, আপনাদের যে কমান্ড প্রম্পট আছে সেইখানে সিএমডি। হ্যাঁ, সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমরা যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ভিডিওটা কয়েকবার করবেন এবং হাতে কলমে করবেন, ঠিক আছে? আপনাদের যদি হচ্ছে কারো কম্পিউটার না থাকে তাহলে আমি আপনাদের আরও সহজ উপায় বলি। সেটা হচ্ছে আমরা গুগলে যাব। আচ্ছা, আমার এখানে গুগল অলরেডি আছে, তো আমি এখানে বলে দিতে পারি যে পাইথন কম্পাইলার, পাইথন পাইথন অনলাইন কম্পাইলার। সো আমরা কম্পাইলার মানে তো বুঝছি থার্ড পার্টি, যে আমি তাকে কোডটা দিব, সে মেশিনকে দিবে, মেশিন আমাকে কী করবে, ওটা আউটপুটটা দিবে। তা আমরা এই যে থার্ড পার্টিতে ঢুকে গেলাম, এখানে যা আছে এগুলো সব মিশাই দিব। এরপরে আমরা ওখানে যা প্রোগ্রামিং করছি আপনারা মোবাইল দিয়েও এখানে ঢুকতে পারবেন, উইন্ডোজ দিয়েও ঢুকতে পারবেন, আইওএস দিয়েও ঢুকতে পারবেন, কারণ এটা অনলাইন প্ল্যাটফর্ম। অনলাইনে আপনার ডিভাইসের সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো আপনি এখানে প্র্যাকটিস করার জন্য আমরা ওখানে যা যা করলাম সব এখানে করতে পারবেন। সো যদি আপনাদের কারো এখানে প্রবলেম হয় যে আসলে কি করতেছি, আপনারা আগে হাতে কলমে করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কি করতেছি। আমরা যদি এটাকে রান করি তাহলে দেখবেন আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিয়েছে। আমরা এখন যদি আমরা আগে যেভাবে করলাম যে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমরা একটা ভ্যালু রাখলাম, এরপরে আমরা 10 রাখছি, তাই না? তো আমরা এখানে চাইলে ওটাকে প্রিন্ট করাতে পারি। তো আমাদের প্রোগ্রামিংয়ে গুণটাকে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে বোঝানো হয়, স্টার, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবেন যে আমরা স্টার দিয়ে গুণটাকে বোঝাই, প্রোডাক্টটাকে বোঝাই, ঠিক আছে? তো এখন দেখবেন আমার প্রোডাক্ট চলে আসছে, গুণফল চলে আসছে যে 50। তো আপনারা এটাকে হাতে কলমে করতে পারেন। তো যেহেতু আমার সময় কম, যার কারণে আমি ইন্টারাক্টিভ করতে পারতেছি না, যে আপনাদের জিজ্ঞাসা করতে পারতেছি না আপনারা সবাই বুঝছেন কিনা, আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা। আমি একটানা যাচ্ছি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করবেন, আমি সাথে সাথে এটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? তো তাহলে আমরা কম্পাইলার মানে কি, থার্ড পার্টি। থার্ড পার্টিকে আমরা বললাম যে এর ভিতরে আমি 5 দিছি, বি এর ভিতরে 10 দিছি, এই দুটার গুণফল কী হবে আমাকে দেখা, সে এটার গুণফলটা আমাকে সুন্দর করে আউটপুট দেখা। এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন, আপনারা চিন্তা করেন আপনারা ক্যালকুলেটরে কী করেন, ক্যালকুলেটরে আপনারা টিপে টিপে 5 গুণ 10 দেন না, তারপরে একটা আউটপুট আসে। তো ওই যে আউটপুট যে জায়গাটা, ওই আউটপুটটা হচ্ছে এটা, ঠিক আছে? তো আপনারা চাইলে এটাকে ক্লিয়ার করে আবার রান করতে পারেন, ঠিক আছে? তো আপনাদের যদি কারো লিমিটেশনস থাকে যে আমার কম্পাইলার ইনস্টল করার মতো ক্যাপাসিটি নাই, আমার ফোনেই আমাকে সব করতে হবে, আপনাকে এই যুগে কেউ আটকাতে পারবে না কোনো কিছু শেখাতে, ঠিক আছে? আগে নিজের উপর বিলিভ করবেন আমি শিখবো, তাহলে দেখবেন প্রত্যেকটার একটা ওয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? তা আমরা পাইথনকে কেন ইনস্টল করব সেটা বুঝলাম, যে সে একটা থার্ড পার্টি মানুষ, যাকে আমি কোড দিয়ে বুঝালে সে ওইটাকে আমার অপারেটিং সিস্টেম বা আমার যে মেশিন আছে তাকে বুঝাবে যে আমি কি চাই। সো ওই অনুযায়ী সে আমাকে আউটপুট দিবে। কিন্তু এই যে আইডি, আইডি জিনিসটা, আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলতে এরকম বোঝায়, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে আমরা ভিএস কোড মানে ভার্চুয়াল স্টুডিও কোড, এটাকে আমরা অনেক সময় ইউজ করে থাকি, অনেক সময় দেখে থাকি, শুনেও থাকি। তো এই যে এখানে আমি কোডগুলো লিখতে পারি, এখানে আমার জ্যাঙ্গো কোডগুলো আছে। তো এটা একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে আমি কোড করার একটা জায়গা পাচ্ছি, যেটা আমার উইন্ডোজের ভিতরে তৈরি করে দিচ্ছে। তো এই যে এনভায়রনমেন্টটা তৈরি করে দিচ্ছে সেটা কীভাবে করছে, ইন্টিগ্রেট করছে কাকে, পাইথনকে, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তার মানে কি, সে আমাকে কোনো একটা প্রোগ্রামকে ডেভেলপ করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে, যেখানে আমি কী করতে পারি, যে কোনো ধরনের কোডকে এক্সিকিউশন করতে পারি, কাজ করতে পারি, ঠিক আছে? তা আমরা এইভাবে না দেখে আমরা আরও একটা সিস্টেম দেখব। প্রথমে আমরা একটা ফোল্ডার খুলে নিই যে আমাদের আজকে পাইথন কোড করবো, ঠিক আছে? তো পাইথন কোড, তো পাইথন কোডের ভিতরে আমরা কি করব, একটা ফাইল নিব, টেক্সট ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা একটা নাম দেবো যে আজকে আমরা আসলে কী কোড করতেছি। তো
তো আমরা যে কোডগুলো অলরেডি দেখালাম যে কিভাবে একটা প্রিন্ট করে, কিভাবে গুণ করে, সেই কোডটাই আমরা এখানে কিভাবে একটা ফাইলের মাধ্যমে করতে পারি সেটা দেখালাম। কারণ আমরা দুইটা আলাদা আলাদা এনভায়রনমেন্ট, একটা অনলাইন আর একটা কমান্ড প্রম্পটে দেখলাম। এখন আমরা দেখব কমান্ড প্রম্পটে কিভাবে কাজ করানো যায় একটা ফাইলকে ইনিশিয়ালি তৈরি করার জন্য। কারণ আপনাকে সব জায়গায় আইডি দিবে না। দেখা যাচ্ছে আপনাকে কেউ যদি বলে যে কত পারো দেখি তো আইডি ছাড়া এটাকে রান করে, ঠিক আছে? তা আমরা আইডি ছাড়াই রান করে দেখি। তাহলে আজকে আমরা ফার্স্ট কোড করতেছি এফআইআরএসটি, আমরা ফার্স্ট কোড দেখে দিলাম। তো দেখেন আমি এক্সটেনশন হিসেবে দেওয়া আছে ডট টিএক্সটি। তো যদি এই ডট টিএক্সটি কারো না আসে তাহলে কি করবেন, এই ভিউজে যাবেন, যাওয়ার পরে এই যে ফাইল নেম এক্সটেনশন আছে এটাকে চেক করে দেবেন। আমার চেক করা আছে, আপনাদের যদি না থাকে তাহলে আপনারা চেক করে নেবেন। কারণ এই ডট টিএক্সটি ছাড়া আপনি ডট টিএক্সটিকে ইয়া করতে পারবেন না, এডিট করতে পারবেন না, ঠিক আছে? তা আমরা একটা টেক্সট ফাইলের ভিতরে একটা কোড লিখব, ঠিক আছে? কোডটা কি হইতে পারে, আমরা অলরেডি দেখলাম যে পাইথনের একটা কোড করছিলাম, তো ওই কোডটাকে কপি করে নিয়ে আসি। এই যে কোডটাকে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা আউটপুট কি ছিল দেখছেন তো, 50, তাই না? তাহলে আমি কি করব, এই ফাইলে এই কোডটা দিয়ে দিব। এটা কিন্তু জাস্ট সাধারণ একটা নোটপ্যাড, ঠিক আছে? নোটপ্যাডের ভিতরে আপনি কোড করবেন। এখন আমি এটাকে সেভ করব। এখন আমাকে বলেন এটা কি টাইপের ফাইল, টেক্সট টাইপের ফাইল, ঠিক আছে? এই টেক্সট টাইপের ফাইলটাকে আমরা কি করব, কমান্ড প্রম্পটে গিয়ে বলবো যে আমার পাইথনের কোডটাকে রান করো। এটা পসিবল, বাট এটার ফাইল এক্সটেনশন কি আছে, ডট টিএক্সটি। তো ডট টিএক্সটি ফাইলকে আমি পাইথন দিয়ে রান করালে হয়তো বা আউটপুটটা আসবে, বাট সব ক্ষেত্রে আসবে। যখন আপনি কমপ্লেক্স প্রোগ্রাম করবেন তখন কিন্তু এই ডট টিএক্সটিতে কাজ করবে পাইথন ফাইল। তো পাইথন ফাইলে আপনি যদি এটা করতে চান তাহলে আপনাকে পাইথনে একটা এক্সটেনশন দিতে হবে। এখন আপনারা অনেকেই কনফিউজ হতে পারেন যে হোয়াট ইজ এক্সটেনশন, এক্সটেনশন মানে কি? তাহলে আপনাদেরকে একটু বোঝানোর সাথে বলি যে এক্সটেনশন জিনিসটা কি। দেখেন, আমরা সাধারণত MP4 টাইপের ফাইল, পিএনজি ফাইল, পিএনজি দিয়ে কি বোঝায়, একটা ইমেজ। MP3 দিয়ে কি বোঝায়, অডিও ফাইল। MP4 দিয়ে কি বোঝায়, ভিডিও ফাইল। TXT দিয়ে কি বোঝায়, টেক্সট ফাইল। তো আমাদের অপারেটিং সিস্টেমে যদি আপনি দেখা যায় MP4 ফাইলকে খুলতে যান, তাহলে আপনাকে বলবে যে আপনি পট প্লেয়ার অন করেন, অথবা MX প্লেয়ার নিয়ে আসেন, অথবা যে কোনো আপনি যখন হচ্ছে উইন্ডোজ প্লেয়ার থাকতে পারে। তারপরে পিএনজি ফাইলকে যখন ওপেন করতে যাবেন তখন দেখবেন অ্যাডোব চাবে অথবা অন্য কোনো সফটওয়্যার চাবে, যেটার মাধ্যমে আপনি কি করবেন, এই পিকচারগুলোকে খুলবেন। তার মানে কি, এক একটা ফাইলকে খোলার জন্য এক একটা সফটওয়্যার আছে। আপনি MP3 ফাইলকে গান শোনার জন্য আপনি MP3 কি করেন, প্লেয়ার ইউজ করেন না? আপনি টেক্সট ফাইল খোলার জন্য টেক্সট ফাইল। তো এই ধরনের আলাদা আলাদা ফাইলকে খোলার জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে। তা এই আলাদা আলাদা সফটওয়্যার যে ওই ফাইলটাকে খুলবে সেটা জানার জন্য আমাকে কি করতে হবে, ডটের পরে বলে দিতে হবে এটা কি টাইপের ফাইল, ডট MP4 নাকি ডট পিএনজি নাকি ডট MP3। তাহলে আমার অপারেটিং সিস্টেম বুঝে যাবে কোন সফটওয়্যার এটাকে খুলতে পারে, ঠিক আছে? তো সেম ভাবে আমি যদি এই টেক্সট ফাইলকে যদি আমি পাইথনে রান করি, পাইথন কি বুঝবে এটা পাইথনের ফাইল? তো পাইথনের ফাইলকে বোঝানোর জন্য আমাকে কি করতে হবে, এখানে ডট পিওয়াই, ডট পিওয়াই হচ্ছে এক্সটেনশনটা দিতে হবে, ঠিক আছে? তাহলে আমি ডট পিওয়াই কনভার্ট করবো, সে বলতেছে আমি কি চেঞ্জ করতে রাজি, আসলে রাজি, ঠিক আছে? তো দেখেন পাইথনের সাথে সাথে পাইথনের একটা লোগো চলে আসছে যে এটা পাইথন ফাইল, মানে পাইথন কম্পাইলার দিয়ে এটা রান করা যায়, ঠিক আছে? তো আমরা এখন যদি এটাকে রান করি তাহলে দেখবেন যে ডাবল ক্লিক করার পরে সে আমাকে কোনো আউটপুট দিচ্ছে না, বাট এটা আমার ভিএস কোডে খুলে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমি এটাকে ভিএস কোডের সাথে লিঙ্ক করে রাখছিলাম যে যখনই আমি এটাকে ইয়া করবো তখন সেটা ভিএস কোডে খুলবে, ঠিক আছে? তো আমি যদি ভিএস কোডে এটাকে রান করি তাহলে আমাকে এটা কিন্তু ভিএস কোডে রান করে আউটপুটটাও দেখায় যে আমি এটা আউটপুটটা কি, ঠিক আছে? তো আমার একটু স্লো হচ্ছে। তো দেখেন সে আমাকে 50 অ্যান্সার দিয়ে দিছে, ঠিক আছে? তো এটাকে আমরা টার্মিনাল বলি। এই টার্মিনালে আমার অ্যান্সারটা দিছে, যেমন আমরা অনলাইনে টার্মিনাল দেখলাম, এই টার্মিনালে আমাকে একটা অ্যান্সার দিছে। আবার আচ্ছা,
এটা দেখলাম আমরা ভিএস কোডটাকে আমরা আইডি করতেছি, কারণ এখানে আমাকে সব ধরনের সেট আপ করে দিচ্ছে, যে কোনো ধরনের আমি ফাইলকে এখানে রান করতে পারবো পাইথনে। ঠিক আছে, তো পাইথনে ফাইল রান করার জন্য এখানে অবশ্যই পাইথনের এক্সটেনশনটাকেও আমাকে লাগে, এখান থেকে আমাকে পাইথনের এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হয়। ঠিক আছে, তো সেটা আরও সামনে গেলে আমরা বুঝতে পারবো। তা আমরা কি এটুকু বুঝতে পারছি যে আমরা কতভাবে একটা পাইথনকে রান করতে পারি। এখন আমরা কমান্ড প্রম্পটে কিভাবে এই ফাইলটাকে রান করতে পারি, তো এটাকে আমরা কি করব, সিএমডিতে আমার যে যে উপরে সিরিয়াল নাম্বারটা আছে এটাকে বলা হয় পাথ। এই পাথে আপনি যদি ডিরেক্ট এটাকে কেটে দিয়ে সিএমডি লেখেন, তাহলে আপনাকে এই পাথেই সিএমডিটাকে ওপেন করে দিবে কমান্ড প্রম্পটে। দেখেন আমি যে ইউজার ডেল ডেস্কটপের ভিতরে পাইথন কোডের ফোল্ডারের ভিতরে আছি সেটা সে বলে দিচ্ছে অলরেডি। ঠিক আছে, তো এইভাবে করলে আপনাকে কি করতে হবে না, ফাইল টু ফাইল মানে ফোল্ডার টু ফোল্ডার আপনাকে জাম্প করতে হবে না, একবারই আপনি চলে আসবেন। তা আপনি যেহেতু পাইথন ফাইল রান করবেন, তো এখানে আপনি যদি বলেন পাইথন, এরপরে স্পেস দিয়ে আপনি যদি বলেন যে আমি ফার্স্ট ডট পাই এই ফাইলটাকে রান করতে চাই, এটার আউটপুটটা কি সেটা দেখতে চাই, তাহলে আপনি জাস্ট পাইথন লিখে ফার্স্ট ডট পাই মানে এখানে যে ফাইলের নামটা লিখছেন সেটা এখানে দিবেন। এরপরে যদি আপনি এন্টার দেন তাহলে আপনার আউটপুটটা কি আছে এই প্রোগ্রামে সেটা সে রান করে আউটপুটটা দিয়ে দেবে। হ্যাঁ, কেউ কিছু বলতেছে? ওকে, তো তাহলে আমরা বেশ কয়েকভাবে একটা পাইথনের ফাইল কতভাবে রান করা যায় সেটা দেখলাম। এটা আসলে বেসিকের থেকেও আরও বেসিক, যেটা আমরা অনেক সময় ইগনোর করি, যে কীভাবে একটা কমান্ড প্রম্পটে পাইথনের ফাইল রান করতে পারি, কীভাবে আমরা একটা আইডিতে রান করতে পারি, কীভাবে ডিরেক্ট কমান্ড প্রম্পটে রান করতে পারি। তো অনেক ওয়েতে আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করতে পারি। ঠিক আছে, তো আমরা পাইথন আমরা তাহলে পাইথন এবং আইডি সম্পর্কে জানলাম, আমাদের ফার্স্ট কোড রান করে ফেললাম যে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আমাদের দুটা ভ্যারিয়েবলে কীভাবে হচ্ছে গুণ করতে হয়, গুণফল পাওয়া যায়, মানে একটা ক্যালকুলেটর সিস্টেম। ঠিক আছে, যদিও এটা পুরোটা না, একটা অংশ। ঠিক আছে, তো এখন ওইখানে আমরা ভ্যারিয়েবল লিখছিলাম এ ইকুয়াল টু 5, এ ইকুয়াল টু 10, এই যে ব্যাপারটা। তো এখানে এ কেন লিখছিলাম, ভ্যারিয়েবল আসলে জিনিসটা কি, ভ্যারিয়েবলটা খায় না গায়ে মাখে, নাকি এখানে কোডে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কখন এটা লাগবে কখন লাগবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, এর মধ্যে আমি যা শিখালাম এ পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ একটু কারো কোনো কোয়েশ্চেন আছে? আবদুল্লাহ হাত তুলে আছে, স্যার আপনি কিছু বলবেন? আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আসবো, সামনে এগোবো আমরা, একজন রেসপন্স করলে খুব ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা এখন ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। আমরা এতক্ষণ কি জানলাম, যে কীভাবে অপারেটিং সিস্টেমে কাজ করে, কীভাবে পাইথনটাকে ইনস্টল করতে হয়, পাইথন আসলে জিনিসটা কি, এটা আসলে থার্ড পার্টি কীভাবে ইউজ হয়, এবং এই পাইথনটাকে আইডিতে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এরপরে আমরা একটা ফাস্ট কোড রান করলাম যে কীভাবে প্রিন্ট করা যায়, কীভাবে গুণ করা যায়, একটা স্যাম্পল। তো ওই যে গুণ করলাম ওখানে একটা ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে, ওই ভ্যারিয়েবলটা আসলে কী, কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করব, এবং আপনাদেরকে আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে কিছু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল এমন একটা জিনিস, একটা প্রোগ্রামিংয়ের বেস বলা যায়। তো এইটা যখন একটা স্টুডেন্ট বোঝে না, তখন সে প্রোগ্রামিং থেকে যে ভালো লাগা সেটা ঝরে যায়। ঠিক আছে, তো প্রোগ্রামিং শিখতে শিখতে ঝরে যায়, এরপরে প্রোগ্রামিংটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করব যারা অলরেডি প্রোগ্রামিং পারেন তারাও আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর যাদের এখনও প্রবলেম থাকবে তারা আমার সাথে কমিউনিকেট করতে পারে, আমি ভ্যারিয়েবলটাকে আরও ভালোভাবে করার ট্রাই করব। ঠিক আছে, তো আমরা সামনে আগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তো হোয়াট ইজ ভ্যারিয়েবল, তো আমি সাধারণত
রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে প্রোগ্রামিংটাকে করানোর ট্রাই করি, কারণ আমি মনে করি প্রোগ্রামিংটা রিয়েল লাইফ থেকেই আসছে। রিয়েল লাইফে বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের সিচুয়েশন, সেটার উপর ডিপেন্ড করে আমাদের প্রোগ্রামিংটাকে সাজানো। সো আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের একটা রিয়েল লাইফ উদাহরণের সাথে প্রোগ্রামিংটাকে মার্চ করি। তো এক্ষেত্রে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং জিনিসটাকে ধরার ক্যাপাবিলিটিটা বেড়ে যায়। ঠিক আছে? তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গ্লাস। একটা গ্লাস মানে কি, আমরা একটা পাত্রও বলতে পারি, তাই তো? যদি দু একজন আমার সাথে একটু রেসপন্স করেন তাহলে আমার পড়াতে খুব ভালো লাগে। ঠিক আছে? কারণ এই জায়গাটাতে একটু রেসপন্সের দরকার আছে, কারণ আপনারা বুঝতেছেন কিনা এটাও একটা ব্যাপার। ঠিক আছে? তো আমরা সামনে একটা খালি গ্লাস দেখতে পাচ্ছি এবং এই গ্লাসটাকে আমরা পাত্রও বলতে পারি। তো এই পাত্রের নাম তো একটা গ্লাস আছেই, বাট আমরা এই পাত্রের নাম দিয়ে দিলাম এ। তো এই খালি গ্লাসটা যে পাত্র, সেটা বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? নাই। তো আমরা যদি আরেকটু সামনে আগাই তাহলে দেখবেন যে আরেকটা গ্লাস আছে। এই গ্লাসটায় আমরা কি করলাম, পানি দিয়ে ভর্তি করলাম। যদিও পিকচারটা একটু আলাদা, বাট এইখানে যে ভরা গ্লাস আছে সেটা তো বোঝা যাচ্ছে, তাই না? তাহলে একটা খালি গ্লাস আর একটা ভরা গ্লাস। তো এই যে ভিতরে পানি আছে, এই পানিটাকে আমরা যদি ভ্যালু হিসেবে কাউন্ট করি, কারো কি প্রবলেম হবে? যে পানিটা আমাদের একটা ভ্যালু, যেটা আমরা কি করছি, একটা ফাঁকা পাত্রে রাখছি। তার মানে পাত্রের ভিতরে আমরা কি করতে পারি, কোনো কিছু রাখলে ওই পাত্রের ভিতরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমার ভ্যালু, আর পাত্রটাকে আমরা বলবো ভ্যারিয়েবল। ঠিক আছে? তাহলে আমরা পাত্রটাকে কি করতে পারি, ভ্যারিয়েবল, এবং পাত্রের ভিতরে যে ভ্যালুটা থাকবে সেটাকে বলবো ভ্যালু। তাহলে পাত্রের ভিতরে যে পানিটা আছে আমরা ওটাকে পানি ভ্যালু হিসেবে কাউন্ট করবো। ঠিক আছে? এখন এই ভ্যালুটাকে কীভাবে কাউন্ট করবো? তা আমরা বললাম যে এই পানিটাকে 10 ধরে নিলাম। ঠিক আছে? আমরা তো ধরে নিতে খুব ভালোবাসি ম্যাথমেটিক্সে। তো ধরলাম পানি মানে 10। ঠিক আছে? তো এই 10 কি করতেছি, এর ভিতরে আছে, তাই না? তো এর ভিতরে যে আছে এটা বোঝার জন্য আমাদেরকে কি লাগবে, একটা ইকুয়াল সাইন লাগবে, যেটা আমরা ছোটবেলায় করছি। এ ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু, এইভাবে আমরা করে আসছি ম্যাথমেটিক্সে। ঠিক আছে? তো সেম জিনিসটা আমরা এখানে করতেছি, বাট এখানে আমরা আরেকটু বিস্তারিত বুঝবো যে এখানে কিভাবে আসলে কাজ করে। ঠিক আছে? তো একটা ফাঁকা পাত্র আছে যেটার কোনো ভ্যালু নাই। ঠিক আছে? আর একটা পাত্র আছে যেটাকে আমি বলতেছি ভরা, এবং ওইটার ভিতরে কিছু পানি আছে, ওই পানিটাকে আমি 10 ধরে নিয়েছি। ঠিক আছে? তো 10 ধরে নেওয়ার পরে আমি বলতেছি যে এই পানির বদলে আমরা কি করব, ওটার ভিতরে আমরা দুধটাকে রাখবো। ঠিক আছে? তাহলে দেখেন, প্রথমে গ্লাসটা ফাঁকা ছিল, তারপরে গ্লাসের ভিতরে কি রাখছি, পানি রাখছি। পানি রাখার পরে আমরা বললাম ওই গ্লাসটাতে দুধ রাখবো। তাহলে পানি থাকা অবস্থায় দুধ রাখবো নাকি পানি ফেলে দিয়ে তারপরে দুধ রাখবো? পানি ফেলে দিয়ে দুধটা রাখবো। তো দেখেন, আমি দুধটাকে 20 হিসেবে কাউন্ট করে নিই, যে পানি মানে 10 আর দুধ মানে 20। তাহলে প্রথমে এ মানে খালি ছিল, যার কারণে কোনো কিছুই ছিল না, এ শুধু একা। এরপরে বললাম যে পানি আছে, তার মানে 10 ধরে নিছি, আর এখানে দুধ রাখছি, দুধের ভ্যালু 20 ধরে এর ভিতরে রাখছি। তো এখন দেখেন, এটার ভিতরে যে কোনো কিছু রাখি, এটা যে একটা ভ্যারিয়েবল সেটা বোঝার জন্য আমরা কি করি, অ্যাসাইন একটা সাইন দিই। এইটার নাম হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাসাইন সাইন, বাট আপনারা এটাকে ইকুয়াল হিসেবে চিনেন, তাই তো? বাট প্রোগ্রামিং এ এটাকে অ্যাসাইন সাইন বলে। ঠিক আছে? তো আমরা যে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করব সেইটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে মেমোরি নিয়ে আলোচনা করতে হবে। মানে কি, আমাদের যে হার্ড ডিস্ক আছে, র্যাম আছে, এই র্যাম হার্ড ডিস্ক কীভাবে কাজ করে সেইটা সম্পর্কে একটু যদি বোঝায় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই পাত্রটা কেন নিছি। ঠিক আছে? এই পাত্রের ভিতরে 10ই বা কেন নিছি, 20ই বা কেন নিছি, মানে একবার পানি কেন নিলাম, আরেকবার দুধ বা কেন নিলাম। ঠিক আছে? তো এটা বুঝাতে গেলে আমাকে কি লাগবে, মেমোরি সম্পর্কে একটু আইডিয়া থাকে। তো মেমোরিটা হচ্ছে এরকম যে আমরা সাধারণত জানি যে আমাদের মেমোরি জিবি, তারপর কিলোবাইট, মেগাবাইটে জানা হয়। ঠিক আছে? তো আমরা একটু যদি দেখি,
আশা করি আজকে আপনারা প্রোগ্রামিংটা আসলে কীভাবে কাজ করে, আমাদের কম্পিউটারে কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। এর মধ্যে আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলুন। ওকে, আমরা হয়তোবা এরকম মেমোরি সম্পর্কে জানি যে, আমি একটু প্রথম থেকে বলি, 1 বাইট আমরা যে কিলোবাইট মেগাবাইটের বাইট বলি সে বাইটটাই হচ্ছে, ঠিক আছে, যে 1 বাইটে আসলে কত বিট হয়, ঠিক আছে, 1 কিলোবাইটে আসলে কত বিট হয়, কত বাইট হয়, ঠিক আছে। এরপরে আমরা যদি 1 MB চিন্তা করি তাহলে কি হয়, 1024 কিলোবাইট, ঠিক আছে। তাহলে আমরা যদি 1 GB সম্পর্কে জানি, তারপরে আমরা 1 টেরাবাইট সম্পর্কে শুনছি, তাই না, যে আমাদের অনেক সময় হার্ড ডিস্কটা কি হয়, 1 TB হয় না, 1 TB মানে কি 1024 GB, ঠিক আছে। আমাদের মেমোরিতে অনেকেরই SSD বা হচ্ছে হার্ড ড্রাইভ থাকে, যেখানে একটা মেমোরি থাকে, সেই মেমোরি অনেকে 1 টেরাবাইট, অনেকে 500 GB। তো এই যে বাইট বিট ব্যাপারটা, এটা কিভাবে আসে, কেনই বা আসে, সেই সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এখান থেকেই আমরা হচ্ছে ওই যে পাত্রের হিসাবটা পাবো, ঠিক আছে। তো আমরা বলতেছি 1 বাইট সমান হচ্ছে 8 বিট। তো এই বাইটকে আমরা সবচেয়ে ছোট একক ধরে নিই, ঠিক আছে। আমাদের মেমোরিতে, আমরা মেমোরি নিয়ে কাজ করবো, তো আমাদের যে মেমোরি, সেই মেমোরি সবচাইতে ক্ষুদ্র একক হচ্ছে বাইট। সে বাইটকে আমরা যদি হচ্ছে কেবিতে কনভার্ট করি তাহলে 1024 বাইট লাগে। তাহলে 1 কেবিতে কত বিট থাকে তাহলে চিন্তা করেন, ঠিক আছে। তাহলে এটা 8 দিয়ে গুণ করলে 8000 সামথিং আসবে। তাহলে আমরা 1 কিলোবাইটকে রাখি, বাট আমরা কিছুই মনে করি না, অথচ এখানে কত বিট থাকে, 8000 বাইট সমান থাকে। তাহলে আমরা চিন্তা করি যে 1 MB-তে কত বাইট থাকে, আবার 1 GB-তে কত বাইট থাকে, ঠিক আছে। এগুলা কি হয়, এই যে ছোট ছোট আপনারা 8 বিট দেখলেন, এই 8 বিটটা কিভাবে থাকে, এইভাবে সমান্তরালে কাঁচা কাঁচা হয়ে থাকে এক একটা ঘরে, ঠিক আছে, এক একটা ঘর তৈরি থাকে। এই যে এক একটা ঘর, এই এক একটা ঘরে আসলে 0 1 0 1 1 0, মানে আমরা যেটা মেশিনের ভাষায় বলি কি, বাইনারি, তাই না। তো বাইনারিগুলো স্টোর করা থাকে এই যে ছোট ছোট বিট ঘর, এই ঘরগুলোতে থাকে, ঠিক আছে। তো এরকম অসংখ্য বিট দিয়ে আমরা কি করি, আমাদের মেমোরিটা তৈরি করি। তো এর মধ্যে দেখেন, এরকম 1 বাইটে হচ্ছে 8 বিট, তার মানে 8টা ঘর মিলে 1 বাইট তৈরি হয় এরকম, ঠিক আছে। তাহলে আমি যদি বলি 4 বাইট, ঠিক আছে, এই 4 বাইটে যদি আমি রাখতে চাই তাহলে এরকম 32টা ঘর লাগে। 4 বাইট মানে কি 32টা ঘর। তাহলে 32টা ঘরে কি হবে, এই 0 1 গুলো থাকবে, ঠিক আছে। এখানে এখন 0 0 থাকবে না 1 থাকবে, সেটা ডিপেন্ড করবে আপনি কি রাখতেছেন সেটার উপর, ঠিক আছে। এখন যদি আমরা 50 রাখি, তাহলে 50কে যদি 0 1-এ কনভার্ট করার পরে যেটা থাকবে সেটা এই ঘরগুলোতে আমরা রাখি, বুঝতে পারছি। তাহলে আলটিমেটলি আমরা কি করতেছি, আমরা 0 1-কে রিজার্ভ করতেছি কার ভিতরে, মেমোরির ভিতরে।
তো রিজার্ভ করতে হলে আমাকে কি লাগবে, একটা জায়গা লাগবে। তাহলে আমার যদি জায়গা ফিক্স না থাকে তাহলে কি আমরা ওটাকে রাখতে পারবো? তো এই যে জায়গা ফিক্স করার জন্য আমরা কি করি, আমরা পাত্র তৈরি করি, ভ্যারিয়েবল তৈরি করি। যেমন আমার যে জায়গাটাকে গোল দাগ দিলাম, এই জায়গাটাকে আমি ফিক্স করে নেব কার জন্য, এ এর জন্য। ঠিক আছে, তার মানে এই যে জায়গাটা, এই জায়গার নাম দিয়ে দিলাম এ। তো পৃথিবীতে এত মাটি জায়গা আছে, সবারই নামে নামে জায়গাগুলো ফিক্স করে নিছে না? আর বাকি যে জায়গাগুলো এগুলো সরকার নিয়ে রাখছে না? তো ওই রকম আমার কি করব, যেই জায়গাগুলো আমার ফিক্স মানে দরকার হয় সেগুলোকে আমরা আমাদের নাম দিয়ে রেডি করে রাখবো যে এটা এ, এই জায়গাটুকুর নাম হচ্ছে এ, যার ভিতরে আমি কাকে রাখবো, ধরেন আমি 50কে রাখবো। তাহলে 50কে কি করবে, 0-1-এ কনভার্ট করে এইভাবে একটা একটা ঘরে সে বাইট আকারে কনভার্ট করবে। ঠিক আছে, তো তাহলে ওই যে আমরা গ্লাসের ভিতরে দেখা যাচ্ছে আমরা 10 রাখলাম, তার মানে পানি রাখলাম, তাহলে ওই পানিটা আসলে আলটিমেটলি কোথায় থাকতেছে, মেমোরিতে 0-1-এ কনভার্ট করে রাখা হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন আসলে আমি কি বুঝাতে যাচ্ছি? তার মানে আমরা আলটিমেটলি কি করতেছি, একটা আমাদের যত মেমোরি আছে, এই যে আমার মেমোরি, আমার 20 পিসিতে গেলে দেখেন আমার এ ড্রাইভ হচ্ছে 141 জিবি, এ ড্রাইভ হচ্ছে 25 জিবি। তার মানে কি, এখানে অসংখ্য কত কত ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে, যে জায়গাগুলোতে আমরা কি করছি, শুধুমাত্র 0-1-কে রিজার্ভ করে রাখছি। এবং 0-1 কার ভিতরে রিজার্ভ আছে, নির্দিষ্ট একটা জায়গাতে রিজার্ভ আছে, ওই জায়গাটা কার নামে আছে, যে নামে ভ্যারিয়েবলটা আছে। ঠিক আছে, তাহলে এখন ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডেটা রাখতেছি, ওই ডেটাগুলোকেই আমরা কি করতেছি, প্রসেস করতেছি। প্রসেস করার পরে আমরা গুণ করতেছি, ভাগ করতেছি, অথবা একটা প্রোগ্রাম রেডি করতেছি। ঠিক আছে, ওই প্রোগ্রামটা কি করতেছে, কোনো একটা ডেটা থাকলে ওই ডেটাকে আবার স্টোর করতেছে 0-1-এ। তার মানে আমরা যে মুভি দেখি, মুভিটা কি আলটিমেটলি কি, 0 আর 1, ওই 0 আর 1-কে একসাথে করে আমরা মুভিটাকে দেখি। তো ওই মুভিটা একটা জায়গা নেই, 1 জিবি 2 জিবি, তাহলে ওটা কীভাবে নেয়, এই অসংখ্য ছোট ছোট বাইটে কনভার্ট করে, 0 আর 1-এ কনভার্ট করে জিনিসগুলো নেওয়া হয়। তাহলে আমরা চাইলে ওই মুভিটাকে অটোমেটিক কাট কপি অনেক কিছু করতে পারবো, ওই মুভিটার জন্য একটা প্লেয়ার বানাইতে পারবো। বুঝতে পারছি? তাহলে ওই জিনিসটা যদি আমরা না বুঝি যে কিভাবে ডেটাটাকে নিব, নেওয়ার পরে ওইটাকে নিয়ে কাজ করব, তাহলে আলটিমেটলি কথা হচ্ছে কি, ডেটা, তাই তো? তাহলে ডেটাটা কোথায় রাখতে হবে, ডেটাটা রাখতে হবে কোথায়, পাত্রে, তাই না? পাত্রে বা ভ্যারিয়েবলের ভিতরে, তাই তো? তাহলে আমরা এতটুকু দেখলাম, তাই তো? তো দেখেন, তাহলে আপনারা এখন চিন্তা করেন, আগে শুধু যদি আপনারা A=10 বুঝতেন, তাহলে এখন কি বুঝবেন, এ হচ্ছে একটা জায়গার নাম, যে জায়গার ভিতরে কি আছে, 10 আছে, এবং 10টা কিভাবে আছে, 0-1-এ কনভার্ট করা আছে। এবং এটা কোথায় আছে, নির্দিষ্ট একটা জায়গাতে আছে, মেমোরি। ঠিক আছে, তাহলে আমরা যদি মেমোরিটাকে চিন্তা করি যে নির্দিষ্ট একটা জায়গা কোথায়, ওই জায়গাটা আবার সার্চ করে পাবো কিভাবে, তাহলে আপনি চিন্তা করেন আপনার বাসাতে আপনি এই গ্লাসটা কোথায় রাখেন। যদি ফাঁকা গ্লাস হয় তাহলে আপনি ওটাকে কিচেনে রাখেন। এরপরে যদি আপনি পানি খাইতে চান তাহলে ওটাকে ডাইনিংয়ে রাখেন। এরপরে যদি দুধ সহ, আপনারা রাত্রেবেলা অনেকেই দুধ খান বা মায়েরা এসে রেখে দেয়, তো বেডরুমে হচ্ছে আপনাকে দুধ দিয়ে যায়, তাই না? তো তাহলে দেখেন, এক একটা জিনিস এক একটা জায়গায় রাখতেছি। তাহলে আমার যে যখন যেটা উপযোগী সেই জায়গাগুলোতে রাখাটাই হচ্ছে আমার কি, অ্যাড্রেস। তাহলে ওই অ্যাড্রেসগুলো কম্পিউটার কি করে, রেজিস্ট্রেশন করে রাখে। ওই অনুযায়ী আমরা কি করতে পারি, ওই ডাটাটাকে খুঁজে পাই। তার মানে এ কি করছে, একটা জায়গায় রেজিস্ট্রি করে রাখছে। সরকার যেমন আপনার একটা রেজিস্ট্রি করে রাখে, এই জায়গাটা কার, চাইলে আরেকজন এসে দখল করতে পারে না, ঠিক ওই রকম এ কি করছে, ওই মেমোরিগুলোর মধ্যে নির্দিষ্ট একটা জায়গা সে কি করছে, নিজের নামে নিছে, এবং ওই জায়গাতে কি করছে, 10টাকে ছোট ছোট 0-1-এ কনভার্ট করে রেখে দিচ্ছে। সবাই কি বুঝতে পারছেন কিভাবে ডেটাগুলোকে কনভার্ট করে 0-1-এ কনভার্ট করা হয় এবং মেমোরিতে কিভাবে রাখা হয়? ওকে, তাহলে এখন বলেন, যদি আপনি ডেটা ফেচ করতে না পারেন, মানে ডেটাকে নিয়ে আসতে না পারেন, অথবা ডেটাকে রাখতে না পারেন, তাহলে কেন রাখতে পারি না, শুধুমাত্র বুঝি না যে আসলে কিভাবে ডেটাটাকে সাজানো হয়, ডাটাটাকে রাখা হয় কোথায়। ঠিক আছে, কিভাবে ওটাকে নিয়ে আসতে হয়, অ্যাক্সেস করতে হয়। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি? ওকে, তো তাহলে আমরা যখন হচ্ছে এ অ্যাসাইন 10 দিলাম, এটাকে অ্যাসাইন সাইন বলতেছি। ঠিক আছে, এটাকে অ্যাসাইন সাইন বলতেছি। এবং এটাকে বললে কি সুবিধাটা সেটা আমি আপনাদেরকে একটু বুঝাতে চাই। ঠিক আছে, সেটা কিভাবে, আমরা যদি প্রোগ্রামিংয়ে যাই,
আমরা এখানে একটা প্রোগ্রাম করছিলাম, তাই না? তো একটু যদি বড় করি, এখন দেখেন আমরা বলছি এ এর ভিতরে কত আছে, 5 আছে, তাই না? এর ভিতরে কত আছে, 10 আছে। সবাই তো এটা বুঝতে পারছি, তাই না? এবং এটা কিভাবে রাখতেছি এবং আমার মেমোরিতে কিভাবে এটা রাখতেছে সেটাও কিন্তু এখন বুঝতে পারতেছি। এখন কিন্তু আর ছোটবেলা ম্যাথের মতো আমি a = 5 বলবো না। এখন বলবো a অ্যাসাইন 5, তার মানে কি এ একটা পাত্র যার ভিতরে আমি কি করছি, 5টাকে রেখেছি। ব্যাপারটা কি বুঝাতে পারছি? তাহলে আমরা গ্লাস একটা পাত্র যার ভিতরে আমরা কি করতেছি, ভ্যালুটাকে রাখতেছি। 5 একটা ভ্যালু, ভ্যালুটাকে রাখতেছি। ওয়াটার একটা ভ্যালু, আমি গ্লাসের ভিতরে রাখতেছি। আমার ডেটা আমি মেমোরিতে 0 1-এ কনভার্ট করে রাখতেছি। তার মানে রাখাটাকেই বলতেছি অ্যাসাইন করা, ওটার ভিতরে রাখা। ঠিক আছে? তো আমরা যদি বলি যে আমি শুধু এটাকে দেখতে চাই, ঠিক আছে, এ দেখতে চাই, তাহলে দেখেন এর ভ্যালু যে 5 সেটা কিন্তু সে আমাকে বলে দিচ্ছে। দেখেন টার্মিনাল, দেখেন আমাকে 5 আউটপুট দিছে না? তো এখন যদি আমি বলি যে বি এর ভিতরে আসলে কত আছে আমাকে দেখাও তো, সে কত দেখাবে আমাকে বলেন তো? 10। তাহলে আপনারা এখন বুঝে গেছেন যে প্রোগ্রামিং এ কিভাবে একটা জিনিসকে শো করে দেখতে হয় যে বি এর ভিতরে আসলে আমি ঠিক মতো 10 রাখতে পারছি কিনা, কম্পিউটার আসলে বুঝতে পারতেছি কিনা যে আমি 10 রাখছি, এবং কম্পিউটারের কাছে 10 চাওয়া মাত্র আমাকে 10 দিতেছে কিনা, বুঝতে পারছি? কোনো গার্বেজ ভ্যালু দিচ্ছে কিনা। গার্বেজ ভ্যালু মানে হচ্ছে আপনি রাখছেন একটা, দিতেছে আপনাকে আরেকটা। ঠিক আছে? এই যে আরেকটা দিতেছি, কেন দিতেছি এটা বোঝাটাও হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো এখন যদি আমি বলি যে এর ভিতরে আমি 50 রাখবো, তাহলে এখন যদি আমি এ প্রিন্ট করি, মানে এর ভিতরে কত আছে, দেখেন আপনাদের কাছে, দেখেন যে এর ভিতরে 5ও আছে 50ও আছে। তাহলে আপনাদের অনেকের কাছে মনে হইতে পারে যে এটা কত আসবে আউটপুট। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে এর আউটপুটটা কত আসতে পারে? 50 আসবে, অনেকে বলতেছেন 5 আসবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এটার অ্যালগরিদমটা কি, কিভাবে সে ডাটাকে ডিটেক্ট করে, এবং এখানে আসলেই কত আসবে কনফিডেন্টলি যেন আমরা বলতে পারি। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তো তাহলে আমি যদি এটাকে রান করি দেখবেন 50 আসতেছে। কেন আসতেছে? কারণ আমি এখন আপনাদেরকে রিয়েল লাইফ উদাহরণটাই দেখাই। ঠিক আছে? এখন দেখেন এ মানে গ্লাস, গ্লাসের ভিতরে কিছু ছিল না, তখন আমি পানি দিছি। এখন গ্লাসের ভিতরে 10 আছে, মানে পানি আছে। যখন আমি ওই সেম গ্লাসটায় পানিটা ফেলে দিয়ে কি করলাম, দুধটাকে রাখলাম, এখন কি গ্লাসের ভিতরে আমি দুধ দেখতে পাবো না পানি দেখতে পাবো বলেন তো? তাহলে আপনি এখন বলেন যে আমি 1 নম্বর লাইনে 5 রাখছি, তো 2 নম্বর লাইনে এসে আপডেট করে কি করলাম, 50 রাখলাম। তাহলে আমি যদি এখন ওই গ্লাসের ভিতরে দেখতে যাই, আসলে পানি পাবো না হচ্ছে ওয়াটার পাবো, না দুধ পাবো না হচ্ছে পানি পাবো? তাহলে রান করলে অবভিয়াসলি আমাকে কি দিবে, আপডেট জিনিসটাই দিবে। তাহলে 50টাই দিচ্ছে। তাহলে এখন কি ক্লিয়ার সবাই? আমি যদি এখন বলি যে এর ভিতরে, আচ্ছা এ না, এখন বি এর ভিতরে আমি হচ্ছে 100 রাখবো, আচ্ছা আমি 0 রাখলাম। এখন যদি আমি বি কে প্রিন্ট করি, তাহলে আলটিমেটলি আমাকে রান করলে কত আসবে আপনারা কেউ বলতে পারবেন? 0, 0। তো অনেকেই ভ্যারিয়েবল নিয়ে কনফিউজ ছিলেন, ভ্যারিয়েবল কেন ইউজ করা হয়, কেন ভ্যারিয়েবল ইউজ না করলে কি হয়, ভ্যারিয়েবলটা কেন প্রয়োজন। এখন কি বোঝা যাচ্ছে যে আসলে ডেটা ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারবো না। ধরেন একটা সিম্পল ক্যালকুলেটর বানাবো, ক্যালকুলেটরের ভিতরে যে ডেটাগুলো দিব সেই ডেটাগুলো তো স্টোর করতে হবে আমার কম্পিউটারে, তাই না? তো আমি 10 আর 20 যদি যোগ করতে চাই, তাহলে 10 আর 20 তো জায়গাতে রাখতে হবে। সেই রাখার জায়গাটাই হচ্ছে পাত্র, আর পাত্রটাই হচ্ছে ভ্যারিয়েবল। আর ভ্যারিয়েবল জিনিসটাই হচ্ছে পরিবর্তনশীল। কারণ ভ্যারিয়েবল কথাটার মধ্যেই হচ্ছে এটা অন্তর্নিহিত অংশ, কথাটা চলে আসবে। ভ্যারিয়েবল যদি কথাটা লিখি তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অ্যাবল মানে কি, সক্ষম বা পারা, তাই না? আর ভ্যারি মানে কি, আমরা বলি না যে এক একজনের ক্ষেত্রে এক একটা ভ্যারি করে। তার মানে কি আপনার স্টেট অবস্থান অনুযায়ী জিনিসটা চেঞ্জ হতে পারে। তার মানে কি ভ্যারি মানে কি, চেঞ্জ হওয়া। তাহলে চেঞ্জ হওয়ার ক্ষমতা বা চেঞ্জ হওয়ার সক্ষমতা যার আছে সেই ভ্যারিয়েবল। তার মানে কি এ তার ভ্যারিয়েবল চেঞ্জ করার মতো সক্ষমতা রাখে এনি টাইম, যার জন্য এটার নাম হচ্ছে
ভ্যারিয়েবল। বুঝতে পারছি? সবাই কি বুঝছেন নাকি কারো কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমরা হচ্ছে যেহেতু চেঞ্জ করার ক্ষমতা রাখি এজন্য এটার নাম ভ্যারিয়েবল রাখা হয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে যে যখন আমরা ডাটাতে যাব, আমাদের আশপাশে কি ডাটা সব কিছু সেম? আমরা চোখ খুলে যা দেখি তাই ডাটা, কিন্তু এই ডাটাগুলোর মধ্যেও কি ডিফারেন্সিয়েট করতে হয় না? যখন কথা বলে ওটা একটা ডাটা, কেউ যখন অ্যাক্টিং করে দেখায় ওটা একটা ডাটা, কেউ যখন কোনো একটা কাজ করে ওটাও একটা ডাটা, কেউ যখন কোনো একটা ইনফরমেশন দেয় ওটাও একটা ডাটা। তাহলে ওই ডাটাগুলোর মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন অনুযায়ী আমি দেখবো যে এখানে আসলে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগবে কিনা। তো যদি আমরা ধরেন এই বিটাকেই যদি এটার ভিতরে দিয়ে দিই, তাহলে আপনার কি মনে হয় এটার ভিতরে আউটপুটটা কি আসতে পারে? বি আসবে। বি এর কি, বি এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা কি আসবে কিনা বলেন? আসবে না, কারণ এখানে বি কে সে কি বুঝছে, ডাবল কোটেশনের ভিতরে যখন রাখবো তখন প্রোগ্রামিং বুঝে নাই, মানে কম্পাইলার বোঝে যে এটা কি, এটা একটা স্ট্রিং। স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিংটা মানে কি সেন্টেন্স। আমরা যে কথা বলি না, ধরেন একটা প্যারাগ্রাফ, এটাকে আমরা স্ট্রিং বলতে পারি। নাম্বার ব্যতীত যে কোনো কিছুই আমরা স্ট্রিং এর আন্ডারে নিয়ে আসতে পারি, নাম্বারকেও স্ট্রিং এর ভিতরে রাখতে পারি। ঠিক আছে? তো এখন আমরা যদি বি প্রিন্ট করি তাহলে কিন্তু বি এর ভ্যালুটা আমাকে প্রিন্ট করবে, শুধু বি কে প্রিন্ট করবে, কারণ ডাবল কোটেশনের ভিতরে যা দেওয়া হয় হুবহু তাই প্রিন্ট করে। ঠিক আছে? তো এখন আমি যদি বলি যে না আমি ডাবল কোটেশনের ভিতরেই বি কেও প্রিন্ট করব ভ্যারিয়েবল হিসেবে, তখন আপনাকে একটা ফরম্যাটিং ইউজ করতে হয়। যদিও এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তারপরেও বলে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে নিতে হয়, নিয়ে আপনাকে এটাকে প্রিন্ট করতে হয়। তখন সে বোঝে এফ যখন দিবেন তার মানে কি এটা একটা ফরম্যাট, ওই ফরম্যাটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সে সেটাকে ভ্যারিয়েবল হিসেবে কাউন্ট করবে। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে সে জিরো প্রিন্ট করবে। ঠিক আছে? বুঝতে পারছি? তো আমরা কি করতে পারি, ডাবল কোটেশনের ভিতরেও ভ্যারিয়েবল প্রিন্ট করতে পারি, বাট ওটাকে একটা নির্দিষ্ট একটা ফরম্যাটিং আছে, সেই ফরম্যাটিংয়ে নিয়ে আসতে হবে এবং ওটাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। ঠিক আছে? তাহলে ডাবল কোটেশনের ভিতরে কি থাকে, স্ট্রিং। এখন স্ট্রিং কি জিনিস, নাম্বার কি জিনিস এবং ডেটা টাইপ কি জিনিস, এই জিনিসগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে? বাট তার আগে আমরা একটু কি করব, যোগ বিয়োগ গুণ ভাগগুলো করে আসি, যেহেতু আমাদের এটা একটা বেসিক জিনিস। ঠিক আছে? তো আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা একটা সি ভ্যারিয়েবল, সি এর ভিতরে আমরা কি করব, বি এবং এ গুণ করে যেটা হয়, আচ্ছা আপডেট ভ্যালু জিরো দিলে সবই তো জিরো চলে আসবে, আমি অন্য কিছু দিই, ধরেন 30 দিলাম। তো এখন আপডেট ভ্যালু হচ্ছে 50 আর 30, তাই না? দেখেন এক নম্বর লাইনে এর ভ্যালু কত 5, কিন্তু 2 নম্বর লাইনে কিন্তু এর ভ্যালু আপডেট হয়ে 50 হয়ে গেছে। তার মানে কি আমরা এখন ওটার ভিতরে অন্য একটা ভ্যালু ঢুকাই দিচ্ছি, তার মানে এখন কাজ করবো 50 নিয়ে, 5 নিয়ে না। তো এই যে অটোমেটেড ভুলে যায়, ভ্যারিয়েবল কি করে অটোমেটিক্যালি আগের ভ্যালুটা ভুলে যায়। এই ভুলে যাওয়ার কারণে ভ্যারিয়েবলকে ভোলাটাইল নামেও বলা হয়। ঠিক আছে? কি নামে বলা হয়? ভোলাটাইল। কারণ সে একটুতেই ভুলে যায়। ঠিক আছে? তার আগের জিনিসটাই সে মনে রাখতে পারে না। এখন যদি হাজার চেষ্টা করেন এর ভিতরে আগে কি ছিল সেটা বের করা পসিবল। ঠিক আছে? ওকে। তো তাহলে আমাদের আপডেট ভ্যালু এর ভ্যালু হচ্ছে 50 আর বি এর ভ্যালু 30। তাহলে এখন যদি আমি কি করি, বি আর এ কে গুণ করে সি এর ভিতরে রাখি, তাহলে সিটাকে প্রিন্ট করলে সেটা প্রোডাক্ট দেখাবে, তাই না? 1500 দেখাচ্ছে গুণফল। এখন কথা হচ্ছে যে আমরা যদি ডাবল ইকুয়াল দিই, ধরেন ডাবল ইকুয়াল দিলাম, বি এর ভিতরে ডাবল ইকুয়াল দিলাম, হ্যাঁ? তো এখন যদি আমি রান করি তাহলে আউটপুট কত আসবে কেউ বলতে পারবেন? ফলস আসবে না, এটার ভ্যালু আসবে কত বলেন? 5কে 50কে 10 দিয়ে গুণ করলে যত হয় ছোট। কারণটা আমি এখন এক্সপ্লেন করে বলতেছি। দেখেন 500 আসছে। দেখেন যখন
একটা অ্যাসাইন থাকে, দেখেন ভালো করে বুঝেন সবাই, যখন একটা ইকুয়াল থাকে তখন এটাকে বলি আমরা অ্যাসাইন। সব সময় মনে রাখবো এই একটা ইকুয়ালের বাম পাশে যেটা থাকে সেটা ভ্যারিয়েবল, ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ভ্যালু, সব সময়। ঠিক আছে, প্রোগ্রামিংয়ে এটা শুধুমাত্র পাইথন বলে না, আপনি জাভাতে যান, আপনি জাভা স্ক্রিপ্টে যান, আপনি সিতে যান, সি শার্পে যান, সি প্লাস প্লাসে যান, পৃথিবীর যত ল্যাঙ্গুয়েজ আছে সব জায়গাতে আপনাকে কি করে, এই একটা অ্যাসাইন মানে হচ্ছে বাম পাশে কে থাকবে, ভ্যারিয়েবল থাকবে, আর ডান পাশে কে থাকবে, ভ্যালু থাকবে। ঠিক আছে, কিন্তু যখন ডাবল ইকুয়াল থাকে তখন কিন্তু আর ওটা ভ্যারিয়েবল হিসেবে কাজ করে না, তখন ওরা হচ্ছে কম্পারিজনে চলে যায়, মানে যুদ্ধে চলে যায়। ঠিক আছে, কেমন যুদ্ধ, বি প্রমাণ করার চেষ্টা করে যে সে 30-এর সমান। ঠিক আছে, তার মানে কি, দুইটা ইকুয়াল থাকলে তখন আমরা বলবো এটা ইকুয়াল। ক্লিয়ার? তো এখানে ধরেন সারিয়ার এখন ওপেন আছে, সারিয়ারকে দিয়ে আমি এখন একটু উদাহরণ দিই। তো সারিয়ার স্যার বলতেছে যে তার মা তাকে এমনভাবে হচ্ছে কম্পারিজন করে যে দেখ দেখ ওই যে পাশের বাড়িটা এ প্লাস পাইছে, তুই কি পাচ্ছিস, এই যে কম্পারিজন, তখন হচ্ছে কি এই ইকুয়াল সাইন, ডাবল ইকুয়াল। কিন্তু যখন হচ্ছে বলতেছে যে এই তোর ভালো করার জন্য তোকে টিউশন দিলাম, অথবা এই যে দুধ খা, ভালো করে পড়াশোনা কর, তার মানে কি আপনার ভিতরে কোনো কিছু দিচ্ছে, মায়া মমতা অন্য কিছু, তখন কিন্তু সে বলতেছে কি অ্যাসাইন সাইন। তাহলে একটা হলো কম্পারিজন, মানে আরেকজনের সাথে তুলনা, তখন শুধুমাত্র উত্তর আসে হয় ট্রু আর ফলস, হয় আপনি ওই পাশের বাড়ি সমান হবেন আর না হলে না, তো সমান হলে ভালো আর না হলে তো খবর আছে। ঠিক আছে, তার মানে এইটার আউটপুট কি আসে, শুধু ট্রু আর ফলস আছে। এখন আমরা যেহেতু এই ট্রু আর ফলসটা প্রিন্ট করি নাই, যার কারণে আমরা বুঝতে পারতেছি না যে আসলে এটার আউটপুটটা কি আসতেছে। তা আমরা যদি এটাকে কাট করে নিয়ে এসে সি এর জায়গাতে বসায় দিই এবং এটা আউটপুট দেখি, দেখবেন যে এটা ফলস প্রিন্ট করতেছে। দেখছেন? তার মানে কি, এটা আলটিমেটলি কি দেয়, আউটপুট হিসেবে ফলস দেয়। এটা কিন্তু কারো ভিতরে স্টোর করতেছে না। তো আমি যদি এই ফলসটাকে স্টোর করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে রাখতে হবে। তাহলে ধরেন আমি ডি নামে আরেকটা ভ্যারিয়েবল নিলাম, যার ভিতরে আমরা যে কম্পারিজন করছি, এই যে বি আর হচ্ছে 30, এইটার যে ভ্যালু আসবে সেটাই কি করব, এই ডি এর ভিতরে রাখবো। কারণ কি, ডি এর সামনে কয়টা ইকুয়াল আছে, একটা, তার মানে এখানে ভ্যারিয়েবলকে আর ভ্যালুকে, এই অ্যাসাইন সাইনের ডানে যারা আছে তারা সবাই হচ্ছে ভ্যালু, তারা কি সবাই ভ্যালু হিসেবে কাউন্ট হবে, আর বামে যে থাকবে সে হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এই যে যে ভ্যালুটা আসবে সে ভ্যালুটা কার ভিতরে স্টোর হবে, ডি এর ভিতরে। এখন যদি আমরা ডি কে প্রিন্ট করি তাহলে ওই যে আমরা ফলস টু ওটাই আসবে। এখন যদি আমরা রান করি দেখবেন এই যে ফলস আসছে। এখন যদি আমি বি এর মান 30 করি তাহলে দেখবেন ও কি দিচ্ছে, ট্রু দিচ্ছে। ক্লিয়ার? এত দূর পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যে আসলে ভ্যারিয়েবল এবং মানে কম্পারিজন দুটার মধ্যে পার্থক্য কি? এটাতে আপনাকে কি করছে, বি আর 30 সমান কিনা, তার মানে কি ওরা একটা কম্পেয়ার করার পরে একটা রেজাল্ট পাবে, সেই রেজাল্টটা কার ভিতরে অ্যাসাইন হচ্ছে, ডি এর ভিতরে। তাহলে ডি এর ভিতরে আমরা রাখতেছি, ট্রু হোক ফলস হোক ওটা ডি এর ভিতরে রাখতেছি এবং ডি কে প্রিন্ট করতেছি। বাট যখন আমরা একটা অ্যাসাইন দিচ্ছি তখন কি করতেছে, ডিরেক্ট এটা কার ভিতরে, ডি এর ভিতরে ঢুকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে ডাবল ইকুয়াল এবং সিঙ্গেল ইকুয়ালের মধ্যে পার্থক্য বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা এগুলো বুঝলাম যে ভ্যারিয়েবল কীভাবে কাজ করে সেটা কি। এখন আমরা যদি সি কে প্রিন্ট করি তাহলে সে কি করতেছে, আমাকে একটা গুণফল দিচ্ছে। এখন যদি আমি এটা ভাগ করতে চাই তাহলে কীভাবে করব, তাহলে আমাকে কি করতে হবে, স্ল্যাশ দিতে হবে। তো প্রোগ্রামিংয়ে ভাগটাকে স্ল্যাশ দিয়ে বুঝি। ঠিক আছে, তা আমরা যদি এটা রান করি তাহলে দেখবেন 0.something, কারণ আমরা বি কে এ দিয়ে ভাগ করতেছি। তাহলে বি এর মান কি 30, 30কে যদি 50 দিয়ে ভাগ দেন তাহলে একবারও যাবে, যাবে না, 0.something আসবে। কিন্তু যদি আমরা একটু উলটপালট করে দেই, এ আর বি করে দেই, তাহলে দেখবেন 1.something আসবে। তাহলে ভাগটা কি বোঝা যায়? এখন যদি আমরা চাই যে যোগফলটাকে দেখব তাহলে আমরা এখানে যোগ দিতে পারি, তাহলে যোগফল চলে আসলো। আমরা যদি বিয়োগ দিই তাহলে বিয়োগ চলে আসবে। এখন আরো দুইটা জিনিস দিব, যেটা তিনটা জিনিস দিব যেটা এক্সট্রা হবে, সেটা হচ্ছে আমরা চাই
যে এ কে বি দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকে। তার মানে 50-কে যদি 30 দিয়ে ভাগ দিই তাহলে ভাগ শেষে কত থাকবে। তা আমরা ভাগ শেষ করছি না সবাই ছোটবেলায়, যে কীভাবে ভাগ শেষ বের করে। তো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা সাধারণত পার্সেন্টেজ বলি, বাট প্রোগ্রামিংয়ে এটার নাম হচ্ছে কি মডিউলাস। ঠিক আছে, তো এই মডিউলাসের কাজই হচ্ছে কি করবে, এইদিকে যেটা থাকবে তাকে এটা দিয়ে ভাগ দিবে, ভাগ দেওয়ার পরে লাস্টে যেটা থাকবে সেটা। তাহলে আমরা একটু দেখে আসি যে আসলে এটা ভাগ হয় কীভাবে। যদিও আমরা ভাগ পারি তারপরেও আমরা একটু সেফ সাইডে থাকার চেষ্টা করি। তাহলে আমরা যদি বলি যে এ কে ভাগ করব, তাহলে এ কি ভাজ্য, আর যাকে দিয়ে ভাগ করবো সে হচ্ছে ভাজক, তার মানে বি, তাই তো। এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল যেটা আসবে সেটা এখানে আসবে। তাহলে এখন আমরা এর ভ্যালু কত 50, তাহলে 50টা এখানে রাখলাম। আর কাকে দিয়ে ভাগ করবো 30, ঠিক আছে। তাহলে 30 দিয়ে যদি 50কে ভাগ করি তাহলে কয়বার যাবে বলেন তো। আমরা সাধারণত ভাগে কি করি, একবার যায় না, তাহলে 30। তাহলে বিয়োগ করলে কত থাকে 20। এখন 30কে কি 20 দিয়ে ভাগ যায়, তাহলে পয়েন্ট নিতে হবে। তো আমি কি চাচ্ছি, এই ভাগশেষটাকেই চাচ্ছি, আমি আর পয়েন্টে যাইতে চাচ্ছি। তাহলে এই যে ভাগশেষ এটা আমার কিভাবে আসবে, এই শুধুমাত্র একটা পার্সেন্টেজ ইউজ, ঠিক আছে। তাহলে দেখি আমার 20 আসছে 20। এখন আপনাদেরকে যদি এভাবে বলি যে বি কে যদি এ কে দিয়ে ভাগ দিই, তাহলে বলেন তো এটা আউটপুট কত আসবে, কেউ বলতে পারবেন। আমরা 30কে 50 দিয়ে যদি ভাগ দিই তাহলে আউটপুট কত আসতে পারে। এখন আমরা ভাগশেষ যখন করবো তখন তো আমার পয়েন্ট আসবে, তাই না। আচ্ছা, তাহলে আমরা আরেকটু দেখি যে আমরা ভাগশেষ কখন বলতেছি, যখন যে ভাজ্য সে কি করতে পারতেছে না আর ভাগ করতে পারতেছে না, তখনই তো ওটাকে ভাগশেষ বলতেছি। এখন আপনি সিম্পলি খেয়াল করেন যে আমরা কি করতেছি 50 দিয়ে কি করতেছি 30কে ভাগ করতেছি, তো এটা কি ভাগ যাবে, 50 দিয়ে কি 30কে ভাগ যায়, যাচ্ছে না। তো যদি নাই যায় তাহলে এটাই তো ভাগশেষ। তাহলে এটা যদি আমি রান করি তাহলে দেখবেন 30ই আসবে ভাগ, দেখছেন। তাহলে এই পার্সেন্টেজ জিনিসটা কি মডিউলাস, সে কি করে ভাগশেষ বের করে, ঠিক আছে। এখন দেখেন ডাবল স্টার, ডাবল ইকুয়াল দেখছেন, এবার ডাবল স্টার দেখেন। এই ডাবল স্টার কি করে, এটা একটু কমায় নেই তাহলে আবার বেশি হয়ে যাবে, তখন বুঝাতে পারবো, ঠিক আছে। এখন দেখেন বি এর মান 2 আর এ এর মান হচ্ছে 5। তো এই ডাবল স্টার দিয়ে কি করে, ডাবল স্টার দিয়ে এক্সপোনেনশিয়াল বোঝায়, মানে পাওয়ার বোঝায়। তার মানে বি এর উপরে কত পাওয়ার এ, কারণ বি এর মান কত 2, তাহলে এ যদি পাওয়ার হয় তাহলে কত 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 টু দি পাওয়ার 5 হলে অ্যান্সার কত আসে বলেন তো। 32, তাই না, আসছে 32। এটা কীভাবে হয় সেটাও আমি একটু দেখি, যে আমাদের এখন কনফিউশন। তো আমরা দেখেন আমরা কি করলাম, এর ভ্যালু নিছি 5 আর বি এর ভ্যালু নিছি 2, ঠিক আছে। তাহলে এই যে 2 আর এই যে 5 এটা করা আর 2কে 5 বার গুণ করা একই ব্যাপার না, করছি আমরা ছোটবেলায় পাওয়ারের অঙ্ক। এটাকে যদি আমরা করি তাহলে আসবে কি আলটিমেটলি 32, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 দুগুণি 32, ঠিক আছে। তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। আর 2 টু দি পাওয়ার 5 বোঝানোর জন্য কি করছি, বি এর উপরে এ বোঝানোর জন্য মধ্যখানে দুইটা স্টার দিয়েছি। তার মানে প্রোগ্রামিংয়ে পাইথনে কি করে, দুইটা স্টার মানে হচ্ছে বাম পাশে যে আছে তার উপরে এটা পাওয়া। তার মানে বাম পাশে যে থাকবে সে হচ্ছে বেজ, আর বাম পাশে ডান পাশে যে থাকবে সে হচ্ছে পাওয়ার, ঠিক আছে। তাহলে বেজ আর পাওয়ার, হ্যাঁ এটা হচ্ছে সি প্রোগ্রামিং এ আছে, ঠিক আছে। বাট আমাদের পাইথন তো বললাম অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ। তো ওরা কি করছে, আপনার আলাদাভাবে লাইব্রেরি ইউজ না করে ডাবল স্টার দিয়ে আপনার এটাকে পাওয়ার বোঝায়, বুঝতে পারছেন।
অনেক ইজি না পাইথন সি এর থেকে? সি তো অনেক কঠিন। সিতে যদি এটা করতে যাইতেন তাহলে আরো 3 4 5 লাইন বেশি লাগবে, তাই না? ওকে, তাহলে আমরা এখন কি দেখলাম? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ আর হচ্ছে পাওয়া। এবার দেখব নতুন একটা জিনিস যেটা আমাদের সিতে নাই বাট করা যায়, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে, এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন মানে হচ্ছে নিঃশেষে বিভাজ্য যেটা হয় সেটা। নিঃশেষে বিভাজ্য অনেক সময় তো হয় না। যেমন আমি যদি দেখাই, আমি যদি 10কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমার আউটপুট কত আসে? 3 পয়েন্ট সামথিং, তাই না স্যারেরা? এভাবে চলতেই থাকে। তাহলে আমি চাই ভাগ করার পরে এই যে দশমিকের পরে যেটুকু আছে এটুকু বাদ দিব, এটুকু কি করবো? বাদ দিব। তাহলে ওই সময় আমি কি করব? ফ্লোর করে ফেলতেছি না আমরা? যেমন দেখেন, আপনি 1000 টাকার বাজার করলেন, 1050 টাকা বা 1010 টাকা, আপনার কাছে কখনো দোকানদার ওই 10 টাকা নেয়? ছেড়ে দেয় না। তার মানে কি? সে বলে যে ভাই রাউন্ড করে, রাউন্ড ফিগার করে, বলে না? তার মানে কি? এইটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। মানে কি? আপনি ভাগ করবেন কিন্তু একেবারে ফ্লোর লেভেল করে ফেলবেন। তার মানে আপনি দশমিকের যে অংশটা রাখবেন, তাহলে এটার অ্যান্সার কত আসবে? 3। আর রাউন্ড মানে কি বুঝাই? ধরেন 3.6 রাখছেন, তো আপনি যদি এটাকে রাউন্ড করেন তাহলে এটা 4 হয়ে যাবে। এটা কিন্তু আর ফ্লোর ডিভিশন হবে না, এটাকে বলা হয় রাউন্ড, যে যেদিকে বেশি সেদিকে চলে যাবে। আর ফ্লোর ডিভিশন মানে হচ্ছে দশমিকের পরে যাই আসুক ওটা বাদ, শুধু এটুকু অ্যান্সার হবে, ইন্টিজার টু। ঠিক আছে? তো তাহলে দেখেন আমরা কি করতেছি। এখন যদি আমরা বি এর ভ্যালু 10 দিই তাহলে দেখবেন 3 আসতেছে, 3 পয়েন্ট সামথিং আসতেছে। কিন্তু যদি আমি এখন একটা স্ল্যাশ দিই তাহলে দেখবেন 3.333 চলে আসতেছে। বুঝতে পারছি? তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে দশমিক সহ আসে আর একটা কি দশমিক বাদে আসে। ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এতটুকু ক্লিয়ার থাকেন তাহলে তো খুব সুন্দর। আমরা কি করলাম? অ্যারিথমেটিক অপারেশন শেষ করলাম। অ্যারিথমেটিক মানে কি? গাণিতিক। কারণ গণিতেই তো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগফল, ভাগশেষ, ঠিক আছে, এই টাইপের কাজগুলো থাকে, তাই না? 3.5 এর উপরে আসলে না, উপরে আসবে না। তাহলে ধরেন আমি এটা 4 দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে? 4.5 আসবে, তাই না? আচ্ছা, এটা 100 দিন, আর এটা ধরেন 9 দিন, আর 9 9 তো 99 হয়ে যাচ্ছে, 290, 11 আসতেছে, 11 পয়েন্ট কত আসতেছে? 11.11 আসতেছে। তাহলে 11 আসলে 11 আসতেছে। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে এটা ধরেন 7 দিয়ে গুণ, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত আসে? 2.8। তাহলে 2.8 যদি আসে তাহলে হচ্ছে না। তাহলে এমন একটা ভাগ লাগবে, সেটা কি করবে? 10। তাহলে 4 আসতেছে। তাহলে এটা 3 দিয়ে করলে হচ্ছে না, 3 দিয়ে 4, তো দেখেন 7.5 আসতেছে, তাই না? তাহলে 4কে যদি 15-তে ভাগ দিই তাহলে কত আসতেছে? 7.5। এখন আপনার কথা হচ্ছে যে আমি যদি এখানে এটা দিই তাহলে কি এটা 4 আসবে কিনা? কিন্তু এটা 4 আসবে না, শুধু ইন্টিজারটুকু নিবে। ঠিক আছে? ওটা রাউন্ড একটা হচ্ছে ফাংশন আছে, ওটা আনবে। ঠিক আছে? ওটা পরে, আগে হচ্ছে এই অ্যারিথমেটিক অপারেশনগুলো আপনাদেরকে করাই দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে অ্যারিথমেটিক অপারেশনগুলো বুঝলাম। এবার আমরা করব কি? ডেটা টাইপ সম্পর্কে জানবো এবং একটা নাম কিভাবে লিখতে হয়। আমরা কি খালি এ বি সি এভাবে লিখতেই থাকবো?
আমাদের যদি অন্য কোনো নাম প্রয়োজন হয়, যেমন আমি এটা কি করতেছি ফ্লোর ডিভিশন, তাহলে আমাকে যেন লিখতে হয় ফ্লোর ডিভিশন, তাই না? তো এটা যদি দেই এবং এটাকে যদি এখানে আউটপুট হিসেবে দিতে বলি, তাহলে কিন্তু সে কোনো ধরনের প্রবলেম করতেছে না। বাট যদি আমি ফ্লোর ডিভিশনে একটা স্পেস দিই, কারণ ফ্লোর আর ডিভিশন আমাকে তো বুঝতে হবে, তাই না? এখন দেখেন এখানে লাল অলরেডি দেখাই দিচ্ছে, আমি যদি রান করতে যাই তাহলে দেখবেন আমাকে ইরর দিচ্ছে। কারণ কি আমি এভাবে লিখতে পারবো না, কারণ আমি একটা ভ্যারিয়েবলের ভিতরে ফাঁকা রাখতে পারবো, এটা একটা রুলস। তো এইরকম রুলস কতগুলো আছে, এই রুলসগুলো অনুযায়ী আমরা ভ্যারিয়েবলে কি করতে পারি, হাকিকা দিতে পারি, নাম রাখতে পারি, ঠিক আছে? যেগুলোতে আমার কম্পিউটার ভুল ধরবে না। তাহলে ওই নাম কিভাবে রাখতে হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে ফার্স্ট রুল হচ্ছে যে আমরা কোনো নাম রাখলে, যেমন আমরা ফ্লোর ডিভিশনটা রাখছিলাম, এই ফ্লোর ডিভিশনে আমরা কোনো ফাঁকা রাখতে পারবো না। ফাঁকার জায়গায় আমরা কি করতে পারি, আন্ডারস্কোর রাখতে পারি, ঠিক আছে? আন্ডারস্কোর কি করতে পারি, ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে আন্ডারস্কোর ইউজ করলে আমাদের প্রবলেম হচ্ছে কিনা দেখি, হচ্ছে? হয় না। তাহলে আমরা যখন কোনো ভ্যারিয়েবলের নাম রাখবো তখন খেয়াল রাখবো যেন নামের মধ্যখানে কোনো ফাঁক না থাকে। তাহলে প্রথম আমার যে রুলস সেটা কি বুঝাইতে পারছি? ওকে, এবার দেখেন প্রথম যে লেটারটা এফ দেওয়া আছে না, তো এই এফ এর জায়গায় কোনো নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো, ধরেন 1 অথবা 15, কোনো নাম্বার, ঠিক আছে? নিউমেরিক্যাল নাম্বার দিয়ে আমি কখনো কি করতে পারবো না, স্টার্ট করতে পারবো না। নিউমেরিক্যাল বলতে কি বোঝায়, 0 থেকে 9, তাই না? এই 10টা যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোর কোনোটাই যদি কি হয়, প্রথম লেটারটা হয়, তাহলে সে কি করবে, ইরর দিবে। বুঝতে পারছি? সে বলতেছে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল, ঠিক আছে? তার মানে আমরা এখানে এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা এখানে যদি 15 দেই তাহলে আপনাদের মনে হতে পারে যে এটা কাজ হইতে পারে, বাট এটা কাজ করবে না। কারণ রুলসে বলতেছে প্রথম লেটারটা হইতে হবে কি, হয় আন্ডারস্কোর, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করবেন, আপনি এরপরে নাম্বার ইউজ করতে পারেন, বাট প্রথম যে লেটারটা সেটা হয় আন্ডারস্কোর, আর না হয় কি এ টু জেড এর মধ্যে যে কোনো একটা, সেটা বড় হাতের হইতে পারে ছোট হাতের হইতে পারে। তাহলে আমরা এখন যদি এটাকে রান করি আন্ডারস্কোর দিয়ে, তাহলে দেখবেন কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। ওকে, আন্ডারস্কোর 5 দিছি, তার মানে 5 দেওয়া যাবে, বাট মানে নিউমেরিক্যাল ইউজ করা যাবে, বাট প্রথম যে ক্যারেক্টার বা প্রথম যে জায়গাটা লেটার, ওইটা আমার কি দেওয়া লাগবে, হয় আন্ডারস্কোর আর না হয় যে কোনো একটা এ টু জেড এর মধ্যে আলফাবেটিক, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কম্বো হিসেবে বলতে পারি আলফা নিউমেরিক। কি বলতে পারি, আলফা নিউমেরিক দিয়ে স্টার্টিংটা করতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা কি করতে পারবো না, এই পুরো ভেরিয়েবলের নামের মধ্যে এ টু জেড 0 থেকে 9 আর আন্ডারস্কোর বাদে অন্য কোনো সাইন ইউজ করতে পারবো না, যেমন হ্যাজ, স্টার, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের সাইন আছে, কমা। তাহলে এগুলোকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। কি বলা হয়, স্পেশাল ক্যারেক্টার। তাহলে আমরা স্পেশাল ক্যারেক্টারগুলো কি করতে পারবো না, কোথাও ইউজ করতে পারবো না, না প্রথমে না শেষে, ঠিক আছে? যদি একটা দিয়ে দেখি অ্যান্ড, এই অ্যান্ড দেওয়াতে সে কি বলতেছে, স্ট্যান্ডার্ড না। তাহলে আমরা যদি অ্যান্ডটা এখানে দিই, আদৌ কি কাজ করবে, আপনার কি মনে হচ্ছে, করবে? তাহলে আমরা কি করতে পারবো না, এই যে ভ্যারিয়েবলের নাম রাখবো, এ রাখবো না বি রাখবো নাকি এগুলো রাখবো, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, নাম রাখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কি করব, শুরুটা করবো হয় আন্ডারস্কোর আর না হলে যে কোনো একটা লেটার এ টু জেড এর মধ্যে। যদি নাম্বার ইউজ করি তাহলে মধ্যখানে অথবা লাস্টে, ঠিক আছে? এরপরে কি করতে পারবো না, মধ্যখানে স্পেস দিতে পারবো না নামে, না আমাকে যদি আলাদা বুঝাইতেই হয় আমি আন্ডারস্কোর ইউজ করবো, ঠিক আছে? আর একটা জিনিস ইউজ করা যাবে না, সেটা কি, কিওয়ার্ড। কিওয়ার্ড আমরা ইউজ করতে পারবো না ভ্যারিয়েবল হিসেবে। কিওয়ার্ড জিনিসটা কি, যেমন এই যে প্রিন্ট, প্রিন্ট একটা কিওয়ার্ড, কারণ এই প্রিন্টটা ওই যে পাইথনের যে কম্পাইলার আছে সে ফিক্স করে রাখছে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য। এখন আপনি ওই জিনিসটা যদি আপনি এখানে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করেন, তখন আপনাকে কি বলবে, আপনাকে ইরর দেখাবে, ঠিক আছে?
দেখি আমাদের এখানে কাজ করে কি। মনে হচ্ছে কাজ করতেছে নাকি? ও সরি। ঠান্ডা লেগে গেছে। সে কি বলতেছে যে আমি কিওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে? ইন্টিজার অবজেক্ট ইজ নট কলেবল, তাহলে কল করতে পারতেছি না, প্রিন্টের ভিতরে প্রিন্ট কল করতে পারবো না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কিওয়ার্ডগুলো ইউজ করতে পারি, যেমন আরও কিওয়ার্ড আছে। ইফ, ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, এরপরে লুপ একটা কিওয়ার্ডের হচ্ছে ফর, ঠিক আছে? এই ধরনের কিওয়ার্ড আমরা কি করতে পারবো না, ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না, আমরা পাথর হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে হ্যাঁ ইলস। তো আমরা কি শিখতে পারছি যে একটা ভ্যারিয়েবল জিনিসটা কি, কীভাবে কাজ করে, যোগ বিয়োগ কীভাবে হয়, ভ্যারিয়েবলের নাম কীভাবে রাখতে পারি, ভ্যারিয়েবল কীভাবে প্রিন্ট হয়, ডাবল কোটেশনের ভিতরে প্রিন্ট করতে গেলে কী ধরনের সমস্যা হয়, সেটা সমাধান কীভাবে করতে হয়। এরপরে আমরা অ্যারিথমেটিক অপারেটর করলাম, যে এ যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, তারপরে হচ্ছে কীভাবে এক্সপ্লোরে পাওয়ার করতে হয়, তারপর ফ্লোর ডিভিশন কীভাবে করতে হয়। তো পাওয়ারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল বলা হয়, ঠিক আছে? এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করতে পারি সেটা আমরা এখানে বুঝতে পারবো, ঠিক আছে? তো আমরা তো এতক্ষণ অনেক পড়লাম, তা আমরা যে আসলে বুঝতে পারছি সেটা কীভাবে বুঝবো? কেউ একজন হাত রেজ করছেন, কিছু বলবেন, বললে বলতে পারেন। প্লিজ কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমরা কি ভ্যারিয়েবল জিনিসটা কি ভালো মতো বুঝতে পারছি? তো আমি যখন প্রথম প্রোগ্রামিং করি তখন এই প্রবলেমটা ফেস করছিলাম যে আমি ভ্যারিয়েবল কেন দিব, ভ্যারিয়েবল দিয়ে লাভ কী, ভ্যারিয়েবল কোথায় থাকে, ভ্যারিয়েবলটা না দিলে কী হয়, ভ্যারিয়েবলটা ইউজ করতে গেলে আবার বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি, আবার যোগ বিয়োগ করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ি। এই যে ভ্যারিয়েবল জিনিসটার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা না জানার কারণে অনেকে প্রোগ্রামিং শিখতে যায় ঝরে পড়ে, ঠিক আছে? আমি না করলে কথা শোনা যাবে না। কি আমি, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, কেউ একজন মেসেজ করছেন যে প্রবলেম। ও আনমিউট না করলে কথা বলবেন কিভাবে? আপনাকে আনমিউট করে রাখছে? আচ্ছা থামেন, আপনাকে আমি আনমিউট আনমিউট করে দিই। আপনার আইডি স্যার একটু ওনাকে আনমিউট করে দেওয়া যায়? আমার এখান থেকে আনমিউট করছে না। হ্যাঁ হ্যাঁ, রিমুভ আসতেছে বাট আনমিউটের অপশন আসতেছে না। স্যার একটু ওনাকে আনমিউট করে দেন। আচ্ছা আপনার যদি একটু কষ্ট করে লিখে দিতেন আপনার প্রবলেম, মানে কি বলতে চাচ্ছেন, তাহলে খুব ভালো, যেহেতু আমি এখানে পারি। স্যার কেউ আছেন সাপোর্টে? ওনাকে একটু আনমিউট করতে হবে। আচ্ছা এখানে আনমিউট আমাদের অপশন আছে, অল মিউটেড, মিউটও করতে পারতেছি না, আনমিউটও করতে পারতেছি না, কি হবে? সবাই তো অন করতে পারতেছে, আপনি কেন পারতেছেন না? আপনি একটু কেটে আবার জয়েন করেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ,
সবাই কথা বলতে পারতেছে, আপনার ওখানে হয়তো বা কোনো একটা প্রবলেম হচ্ছে। আপনি চাইলে কমেন্টে বলতে পারেন আপনার প্রবলেমটা কি। আচ্ছা, আমরা তো এতক্ষণ অনেক কিছু শিখলাম। তো যদি ছোট্ট একটা টেস্ট দিই যে আসলে আমরা পারছি কিনা শিখতে, তাহলে কেমন হবে? আপনারা কি একটা টেস্ট দিবেন? তাহলে আমার কাছে একটা টেস্ট রেডি করা আছে আপনাদের জন্য। এটা হয় কি যে আপনি এতক্ষণ সময় দিলেন, আসলে আপনি শিখতে পারছেন কিনা সেটার একটা কি বলবো, আউটপুট বের হয়ে আসে, ঠিক আছে? আমরা এখানে মেসেজে আমি দিয়ে দিচ্ছি, এই ফর্মটাতে সবাই ঢুকে। হ্যাঁ, শোনা যায়। হ্যাঁ, বলেন। হ্যাঁ, 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 আমি আপনাকে কিছু রিসোর্স বলে দিতে পারি। যেমন আমাদের W3 অনেক পপুলার একটা সাইট। আপনি এখানে গেলে ধরে ধরে প্রত্যেকটা জিনিস আপনি শিখতে পারবেন। বাট ওই যে প্রথমে হাতে করে কেউ না করে দিলে পড়ার ইচ্ছাটাও জাগে না, প্রথম দেখা যাচ্ছে যে কাজটাও হয় না। সো আমি আপনাদের ওই হাতে খড়িটা করে দেওয়ার চেষ্টা করতেছি আমার পক্ষে যতটুকু পসিবল। যদিও আমি অনেক ছোট মানুষ, বাট আমি চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি 501 নম্বর রুমে সকাল 8:30 থেকে 1:30 পর্যন্ত থাকি। সো আপনি যে কোনো সময় আসতে পারেন, অথবা আমার ফোন নাম্বারে আপনি ফোন করতে পারেন, আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, আমি গ্রুপে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি আমার ফোন নাম্বারটা, আপনি যে কোনো সময় কল। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি অ্যান্ড্রয়েড করেন তাই তো? তা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলামিন বলতে গ্রাফিক্স আলামিন স্যার, সফটওয়্যারে। হ্যাঁ, দুইজন। আচ্ছা, সমস্যা নাই, আপনি যেহেতু দীপ্তুরের। ও আচ্ছা, আপনি যেহেতু দীপ্তুর স্টুডেন্ট, দেখা হবে, সমস্যা নেই, ঠিক আছে? তবে পাইথনের উপর যেহেতু আপনার কিউরিসিটি আছে, এই যে পাইথন যে টিউটোরিয়াল আছে এখানে ঢুকবেন। আমি মোটামুটি ক্লিয়ার করছি। ডাটা টাইপটাতে এখন আসবো, বাট ডাটা টাইপে আসার আগে আপনাদের কাছ থেকে আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কীরকম হচ্ছে। তো ভ্যারিয়েবল পর্যন্ত আপনাদের ক্লিয়ার করে দিছি। তো ডাটা টাইপটা আমি এখান থেকেও ক্লিয়ার করতে পারি, আবার অন্য জায়গা থেকেও ক্লিয়ার করতে পারি। তো আপনারা যদি অনুমতি দেন, আমি এখানে ডাটা টাইপটা অন্তত আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আসলে ডাটা টাইপ জিনিসটা কি, ডাটা টাইপ কেন ইউজ করি। আর এর মধ্যে আপনারা সবাই এই যে গুগল ফর্মটা আপনাদেরকে যেটা দিলাম, সেটা আপনারা একটু জয়েন হয়ে যান। যদিও আপনাদেরকে বলবে যে আপনারা কিছু দেখতে পাচ্ছেন না, কারণ আমি এখান থেকে ওপেন করি না, ঠিক আছে? আমি যখন পারমিশন দিব আপনারা তখন হচ্ছে ওটা দেখতে পাবেন, ঠিক আছে? তো ততক্ষণে আমি ডাটা টাইপটা বুঝাই নেই, আপনারা সবাই হচ্ছে ওইটাতে লগ ইন করতে থাকেন, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পারছেন? ওটা কিন্তু মেল দিয়ে লগ ইন করতে হয়। যদি আপনার মেল লগ ইন না থাকে তাহলে কষ্ট করে একটু মেল লগ ইন করেন। আর যেহেতু আপনি গুগল মিটে আছেন, আপনি অলরেডি মেলে আছেন, সো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে? তো ওখানে ছোট্ট একটা টেস্ট, এবং আপনার পক্ষ থেকে আমাদের একটা অবজারভেশন চাই। সো আপনারা যদি চান তাহলে ওটা করতে পারেন, ঠিক আছে? ওকে। তো আমরা ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করি। রিয়েল লাইফ আলোচনা না করলে আসলে ডাটা টাইপটা ধরতে একটু কষ্ট হতে পারে। তা আমরা কথা বলতেছি, এত কথা বলতেছি, এই সব কথাগুলোকে যদি আমরা টেক্সটে কনভার্ট করি তাহলে ওইটা হবে টেক্সট টাইপ, যেটাকে আমরা স্ট্রিং বলি। তো স্ট্রিংকে সব ছোট করে লেখা হয় এসটিআর, যেটাকে কিওয়ার্ড বলি আমরা। তো পাইথনে যদি এসটিআর কোথাও লেখা থাকে, সে বুঝে যাবে এটা একটা কিওয়ার্ড, এবং এটা দিয়ে বোঝানো হচ্ছে একটা স্ট্রিং। তো স্ট্রিংটাকে বড় হাতে মানে পুরোটা যদি বলি তাহলে STRING, এইটা, ঠিক আছে? তাহলে স্ট্রিংটা এভাবে লেখা হয়। তো স্ট্রিংটা ছোট করে লেখার জন্য, মানে কিওয়ার্ড হিসেবে লেখার জন্য আমরা এসটিআর বলি, ঠিক আছে? আর এসটিআর মানে হচ্ছে পৃথিবীর যত কিছু আছে সব কিছু এসটিআর এর ভিতরে রাখা যায়। শুধুমাত্র কি করা লাগে, ডাবল কোটেশনের ভিতরে রাখা লাগে, ঠিক আছে? ধরেন আমরা একটা স্ট্রিং ডেটা এখানে প্রিন্ট করব। আসাদ, আসাদ একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভিতরে আমি কি রাখবো, একটা স্ট্রিং রাখবো। ধরেন আবিঝাবি একটা কিছু লিখছি, এই আবিঝাবিটা আমি প্রিন্ট করে দেখতে চাই, তাহলে কি করব, এই আসাদটাকে প্রিন্ট করলে আমার আসাদের ভিতরে যে ডাটাগুলো আছে সেই ডাটাটা দেখাবে। তাহলে দেখি, দেখছেন ডাটা চলে আসছে। এখন যদি আমি বলি যে এই আসাদটা আসলে কোন টাইপের ডাটা, আসাদের ভিতরে যে ডাটা আছে ওই ডাটা অনুযায়ী ওটা কোন টাইপের সেটা বলে দিবে। সেটা চেক করার জন্য
আমাদের বিল্ড ইন একটা ফাংশন আছে পাইথনে, সেটা ইউজ করতে পারি। সেটা হচ্ছে টাইপ। টাইপ লিখে যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে সে আমাকে কি বলবে দেখেন। তাহলে আমি যদি এখন রান করি, তাহলে সে আমাকে উত্তর দিবে str। দেখছেন, সে বলে দিছে এটা হলো str টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডাটাটা আছে ওই ডাটা অনুযায়ী বলে দিচ্ছে এটা কোন টাইপের ডাটা। ঠিক আছে, স্ট্রিং ডাটা, যার কারণে str দিয়ে চলে আসছে। এখন যদি বলি যে এই যে এর ভ্যালু কি আছে, 4 আছে না, তাহলে 4 কোন টাইপের, তাহলে আমি যদি বলি এ কোন টাইপের ডাটা, সে বলে দেবে ইন্টিজার। ইন্টিজারকে শর্টকাটে বলা হয় আইএনটি। এখন ইন্টিজার জিনিসটা কি? ইন্টিজার জিনিসটা হচ্ছে আপনি যত ধরনের অঙ্ক আছে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আর যাই হোক, সেটা যদি দশমিক ছাড়া হয়, মানে দশমিক আসবে না, ভগ্নাংশ থাকবে না, যেমন 1 2 3 4 100 200 500, এটাতে কি কোনো দশমিক আছে? তাহলে ওইটাকে বলবো আমরা কি, যেমন এখানে কোনো দশমিক আছে নাই, দশমিক জিরো হলেও দশমিক আছে, বাট এখানে কিন্তু আমরা কি বলছি, দশমিক নাই, যার কারণে সে আমাকে বলছে ইন্টিজার। তাহলে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং ভ্যারিয়েবলের ভিতরে যদি দশমিক ছাড়া কোনো ডেটা থাকে, তাহলে আমরা ওই ভ্যারিয়েবলকে বলবো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল। ঠিক আছে, এবং যে ডাটাটা আছে ওটা হলো ইন্টিজার ডাটা। ক্লিয়ার সবাই? তাহলে স্ট্রিংটা আপনারা কি করতে পারেন, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন। অবশ্যই যেটাতে স্টার্ট করবেন সেটাতে শেষ করতে হবে। যদি সিঙ্গেল কোটেশন দেন তাহলে সিঙ্গেল কোটেশনে শেষ করবেন, যদি ডাবল কোটেশনে দেন তাহলে ডাবল কোটেশনে। তাহলে আমরা যদি এখন কি করি, এই একে রান করি, তাহলে আমাকে ইন্টিজার দিচ্ছে। এখন যদি দশমিক জিরোও দেই, তো দেখবেন আমাকে ফ্লোট দিচ্ছে। দেখছেন, তার মানে দশমিক থাকাই যাবে না, যদি দশমিক থাকে তাহলে ওটা ফ্লোটে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমরা দশমিক না দিই তারপরে রান করি, তাহলে বলবো এটা ইন্টিজার। তো সি প্রোগ্রামিংয়ে কী করতে হয়, পাত্রগুলো আলাদা আলাদা বলে দিতে হয় যে এ হচ্ছে ইন্টিজার, বি হচ্ছে ফ্লোট, আসাদ হচ্ছে আপনার স্ট্রিং বা হচ্ছে আপনার ক্যারেক্টার। তো আমাদের পাইথনে এটাই সুবিধা যে আপনাকে আলাদা আলাদাভাবে বলে দিতে হয় না, সেই ডাটা অনুযায়ী ডিটেক্ট করে দেয়। সবাই বুঝতে পারছেন? এখানে সি প্রোগ্রামিং নিয়ে কাজ করেন এরকম কতজন আছেন, একটু হাত তুলবেন দেখি তো। তিনজন, তিনজন সি, চারজন। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের জন্য কি এখন জিনিসটা সহজ মনে হচ্ছে না? তাহলে আমরা ডেটা টাইপ করতেছিলাম, যদি সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনে যাই আসুক, সেটাই কি স্ট্রিং বা টেক্সট। যদি নাম্বার থাকে এবং নাম্বারটা যদি দশমিক ছাড়া হয় তাহলে ইন্টিজার, যদি দশমিক সহ হয় তাহলে ফ্লোট। আর কমপ্লেক্স হইতেছে, আমরা ছোটবেলা অঙ্ক করছিলাম যে রুট ওভারের মধ্যে মাইনাস যদি সামথিং দিই, তাহলে ওটা কি হয়ে যায়, জটিল সংখ্যা হয়ে যায়। ওই জটিল সংখ্যাটাকে এখানে কমপ্লেক্স বলা হয়। ঠিক আছে, তো এখানে ওখানে কমপ্লেক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়তো, এখানে জে দিয়ে প্রকাশ করা হয়। তো এগুলোর উদাহরণ আমরা এখানে নিচে আছে। এই যে দেখেন 1J, তার মানে এটা হচ্ছে কি রুট ওভারের ভিতরে -1। বুঝতে পারছি? ওকে, এরপরে আরও ডাটা টাইপ আছে, লিস্ট, টাপল, রেঞ্জ, তারপর ডিকশনারি, বুলিয়ান। তো এর মধ্যে আপনারা অলরেডি বুলিয়ানের সাথে পরিচয় হয়ে গেছেন। বুলিয়ানের আউটপুটই হচ্ছে শুধুমাত্র ট্রু আর ফলস, হয় আপনার ট্রু হবে না হয় ফলস হবে। তো যদি ট্রু হয় ফলস হয় তাহলে ওটাকে আমরা বলি বুলিয়ান ভ্যারিয়েবল এবং বুলিয়ান ভ্যালু। ট্রু আর ফলসকে কি বলি আমরা, বুলিয়ান ভ্যালু। ঠিক আছে, তো এই হচ্ছে ডাটা টাইপ। আপনাদের এখানে আরও অনেকগুলো ডাটা টাইপ আছে, আমরা যখন সামনে আরও আগাবো তখন আরও এগুলোর সাথে পরিচয় হবে। আপাতত এই চারটা ডাটা টাইপের সাথে পরিচয় হলেই হবে, বুলিয়ান, ইন্টিজার, ফ্লোট এবং স্ট্রিং। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যত ডাটা আছে সব ডাটাকে স্ট্রিং বানাতে পারবো ডাবল কোটেশনের মধ্যে রাখলে। যত নাম্বার আছে দশমিক বাদ দিলে ওটা ইন্টিজার, দশমিক সহ ওটা ফ্লোট। যদি ডাটা ট্রু আর ফলস হয়, মানে সত্য মিথ্যা, তাহলে ওটা বুলিয়ান। ঠিক আছে, তাহলে এই ডাটা টাইপগুলো দিয়ে আমরা কি করব, ডাটার স্তরগুলো সাজাবো, ওই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো আমরা নেক্সট দিন দেখবো যে আসলে এই ডাটা টাইপ আলাদা হলে কি সুবিধা এবং কি অসুবিধা। ঠিক আছে, তো সবাই আশা করি লগ ইন করে ফেলছেন। যারা যারা লগ ইন করে ফেলছেন
তারা এই পরীক্ষাটা স্টার্ট করে দিতে পারেন। আমি এই রেসপন্সটা ওপেন করে দিলাম, আপনারা জাস্ট একটু রিলোড দেন। আমি ভিডিওটা অফ করতেছি।